গতকাল রাতে আকাশ ওর টিমের লোকজন নিয়ে একটা ফ্যাক্টরি পরিদর্শন করে। সেখান থেকে বিপুল পরিমাণে গাঞ্জা, ইয়াবা আরও অনেক অবৈধ জিনিস পায়। এইগুলো সিজ করুন, আর কত কি আছে তার একটা ফাইল বানিয়ে আমাকে আপডেট করুন। ওকে স্যার, তাই হবে। পরের দিন বিকেলের দিকে গতকাল যে বলেছিলাম আপনাদের একটা ফ্যাক্টরি পরিদর্শন করার জন্য, সেখানে গিয়েছিলেন তো? জি স্যার, গিয়েছিলাম আমরা। তাহলে কোনো ফাইল আমার টেবিলে নেই কেন? স্যার, মন্ত্রীমশাই আপনার সাথে কথা বলবে, তারপর বলেছে আপনাকে ফাইল দেওয়ার জন্য। আপনাদের বসকে? আমি নাকি মন্ত্রীমশাই? আপনি তো বস আমাদের। আমি যদি আপনাদের বস হই তাহলে মন্ত্রীর কথা কেন শুনবেন? স্যার, আপনি রেগে যাবেন না। আসলে আপনার তো চাকরির ভয় নেই, কিন্তু আমাদের তো আছে। উনি বলেছে যদি আমরা আপনাকে ফাইল দিই তাহলে আমাদের চাকরি থাকবে না। এত পান বলেই তো আপনাদের ওরা ইউজ করতেছে এইভাবে। স্যার, উনি অফিসের নিচে। উনি আমার কেবিনে আসার আগেই ওই ফাইল আমার টেবিলে চাই, নয়তো আমি নিজে আপনার চাকরি খেয়ে নেব। প্লিজ স্যার, এমনটা করবেন না। মন্ত্রীমশাই ওই গাঞ্জা আর বাকিটা তার ফ্যাক্টরির মধ্যেই তৈরি করত। আমরা গতকাল সেখানে গিয়েছি, ওটা তারই ছিল। কথা শেষ করে ইমন ফাইল এনে দেয়। সে ফাইলটা আকাশ ও ড্রয়ারে রাখে। তার একটু পরে আগমন হয় মন্ত্রী সাহেবের। সবাই তো সালাম দেয়, কিন্তু আকাশ ওর চেয়ারেই বসে আছে। কি ব্যাপার, মন্ত্রী সাহেবকে সালাম দাওনি? সেটা মেনে নিলাম, কিন্তু ওনাকে চেয়ার কেন ছেড়ে দেননি? এই চেয়ারটা কি ওনার বাবা এখানে রেখে গিয়েছে, বা উনি এখানে রেখে গিয়েছে যে আমি চেয়ার ছেড়ে ওনাকে বসতে দেব? ওই, তোর সাহস তো কম না, তুই মন্ত্রী সাহেবকে কি বলিস? দেখো, তুমি হয়তো জানো না আমি কে। মন্ত্রী বাইরে আমার আরও একটা পরিচয় আছে, সেটা কি জানো? জানি তো দেশের শত্রু, তবে আপনি হয়তো জানেন না আমি কে। জানি তো, তুমি এখানে নতুন এসেছো। এর বাইরে তুমি 20 বার ট্রান্সফার হয়েছে। তাহলে এটাও তো জানেন কি জন্য হয়েছে? এই যে সিনিয়রদের সম্মান করতে পারো না, এমপি মন্ত্রীদের কথা শোনো না, তবে একবারও মনে হয় না তোমাকে অন্য কোথাও যেতে হবে? তাহলে তো এটাও তো জানেন আমি যতই ট্রান্সফার হই না কেন, আজ পর্যন্ত কেউই তাদের মাল এখন পর্যন্ত ফিরে পায়নি। তুই কি ভেবেছিস আমার মাল তুই হজম করতে পারবি? পারবো কি? অলরেডি আমি পেরেছি। আমি তোকে 1 ঘন্টা সময় দিলাম, আমার সব কিছু ফেরত দেয়। যদি না দিই তাহলে? তোকে আবারও এখান থেকে বিদায় করব, সাথে তোকে দুনিয়া থেকেও। এইসব হুমকি না সবসময় শুনে আসছি। নতুন কোনো কিছু থাকলে বল। তুই 2 টাকার চাকরি করে কোটি টাকার মাল আটকে রেখেছিস। তোকে যে কিভাবে মারবো নিজেও জানি না। ইমন, পুলিশকে কল দাও, মন্ত্রী সাহেবের লোকদের ধরে নিয়ে যেতে বলো। তোকে আমি দেখে নিব, কথাটা মনে রাখিস। কিছুক্ষণের ভেতরে মন্ত্রী তার লোকজন নিয়ে চলে যায়। তারপরেই মিডিয়ার লোক সেখানে আসে। সেখানে সবটা প্রকাশ করে, তবে এর পেছনে যে মন্ত্রীর হাত আছে সেটা এখনো বলেনি। ওইদিকে ওই অফিসারের সাহস কি করে হলো আমার সাথে এরকম ভাবে কথা বলার? আপনার নিজেরাও তো তাই ভাবছি। বস, ওকে কি সরিয়ে দেব? ওকে এখান থেকে সরাতে গেলে আমাদের জন্যই ক্ষতি, কেননা মিডিয়া জেনে গেছে। এখন ওর ক্ষতি করলে মিডিয়া আমাদের দিকেই আঙুল তুলবে। তাহলে বস কি করব ওর সাথে? ওকে আবারও ট্রান্সফার করে দিব, ব্যবস্থা কর। মন্ত্রীর লোকেরা অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারে ও এসেছে 10 দিন হলো। আর এত তাড়াতাড়ি আবার বের করাও যাবে না। সবটা শুনে মন্ত্রীর তো মাথায় হাত। বস, এখন কি করব? ও যতদিন এখানে থাকবে ততদিন ওর জীবনটাকে আমরা নরক বানিয়ে দিব। ঠিক আছে বস। এদের কথা শেষ হয়। আকাশ তো ফাইল রেডি করে নেয় বাকিটা। তারপর আরও কিছু কারণ উল্লেখ করতে থাকে। সবটা করা হয়ে গেলে সাইন করে দেয়। অফিস থেকে বের হবে তখনই স্যার, কোথাও কি বের হচ্ছেন? অবশ্য সময় মতো শেষ, সেজন্য চলে যাচ্ছি। কেন, কিছু বলবে? বলবো বলতে, আপনার হাতে ওইটা কি স্যার? হাতে কি আছে তার জন্য তোমার কোনো কাজ নেই, বুঝতে পেরেছো? ওকে স্যার, যেমনটা আপনার ইচ্ছে। ফাইল নিয়ে চলে আসে অন্য অফিসে। ওখানে এসে বাকি কাজ শেষ করে নেয়। 2 দিন পরে পুলিশ এসে মন্ত্রীর বাড়িতে হাজির। এত বড় সাহস হয় কি করে তোমাদের? স্যার, কিছু করার নেই, আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে।
তোমাদের কি মাথা খারাপ হয়েছে? কার এত বড় সাহস হয়েছে যে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে? তা আমরা জানি না, কোর্টের অর্ডার, সেজন্য আমাদের সাথে যেতে হবে। মন্ত্রীকে নিয়ে চলে আসে, তবে মন্ত্রীও কম না, সেজন্য আমি বুঝতে পেরেছি এটা কার কাজ। তোরা ওই অফিসারকে মেরে ফেলবি, বুঝতে পেরেছিস? আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এখনই যাচ্ছি। মন্ত্রী সাহেব, কাজটা কিন্তু মোটেও আপনি ভালো করছেন না। চুপ করবে এত। তুই কয়েকটা দিন আগেও আমার টাকা খেয়ে আমার হয়ে কথা বলতি, আর এখন কি না তুই? সরকারি অর্ডার পালন করা আমার দায়িত্ব। মন্ত্রীকে নিয়ে যায়। তার লোকেরা চলে আসে আকাশকে মারার জন্য। স্যার, বাইরে মন্ত্রীর লোকেরা আপনাকে মারার জন্য এসেছে। বাইরে কি সিকিউরিটি নেই? জি স্যার, আছে তো। ওদের কি শুধু বেতন দেওয়ার জন্য রেখেছে? স্যার, আমি তো বলতেছি। জানালা দিয়ে দেখতে থাকে পরিস্থিতি কী রকম। যখন দেখতে পায় লোকজন অনেক, তখন বুদ্ধি করে মিডিয়ার লোকদের কল দেয়। কিছুক্ষণের ভেতরে ওরা এসে পুরো ঘটনা টিভিতে দেখাতে থাকে। পরিস্থিতি হাতের বাহিরে বেরিয়ে যাচ্ছে দেখে মন্ত্রীর লোকেরা চলে যায় ওখান থেকে। বাহ স্যার, আপনি তো খুব সহজেই ওদের ভাগিয়ে দিলেন। সব কাজ গায়ের জোর দিয়ে হয় না। সেই জন্যই আপনি এই বুদ্ধিটা করেছেন। এখন কথা বন্ধ করে চলো কাজে। এখন কোথায় যাবেন? আসলেই দেখতে পারবে। ওরা চলে আসে একটা ফ্যাক্টরির মধ্যে, যেখানে ঠিকমতো কর দেওয়া হচ্ছে কি না সেই হিসেব দেখতে আসে। কি কি করতে হবে না হবে সব কিছু তো জানো, তাহলে দাঁড়িয়ে আছো কেন? জি স্যার, যাচ্ছি। ওরা গিয়ে নিজেদের কাজ করতে থাকে। ওইদিকে মন্ত্রী তো প্রায় শেষ, কেননা লোক দিয়ে সরকারি অফিসে ঝামেলা করেছে। এতে তো মামলা আরও শক্ত, সাথে আরও কয়েকটা মামলা যোগ হয়। দেখেছেন মন্ত্রী সাহেব? আমি কি দেখব? কথাটা শোনার পরে আগে তো শুধু একটা কেস ছিল, আর এখন? এই তো সরকারি অফিস ভাঙচুর আর অফিসারকে মারার মামলাও করা হয়েছে আপনার বিরুদ্ধে। কি বলছিস? তাহলে কি বেল করতে পারবো না? বেল তো অনেক দূরে, 5 বছরের আগে জেল থেকে বের হতে পারবেন কি না সেটাই তো বড় কথা। তাহলে কি আমার মন্ত্রিত্বর কেরিয়ার এখানেই শেষ হয়ে যাবে? জি স্যার, তেমনই। যদি হামলা না করতেন তাহলে সামান্য একটা কেসের জন্য জামিন দিয়ে দিত আদালত, কিন্তু এখন তো উফ, কি ভুলটাই না করেছি আমি। এখন জানি না কি হবে। এরা এদের মতো করে ভাবতে থাকে, ওইদিকে সব কিছু দেখতে থাকে। দেখা শেষ হলে আপনি তো সরকারকে ঠিকমতো কর দিচ্ছেন না। কি বলেন স্যার? আমি তো সব সময় দিয়ে এসেছি কর। এই দেখুন করের কাগজ। সেটা তো আমি দেখেছি, কিন্তু এখানে করের বিবরণ অনুযায়ী তো আপনার ফ্যাক্টরি আরও বড়, সাথে উৎপাদনও অনেক বেশি। সেই হিসেবে করলে আপনি সরকারকে বছর প্রতি 10 লক্ষ টাকা করে কম দিয়েছেন, আর আপনার এই ব্যবসায় 15 বছর ধরে, তাহলে তো প্রায় 1.5 কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন। স্যার, আপনি দরকার হলে কিছু রেখে মামলাটা এখানে ধামাচাপা করে দিন। যাকে বলে সরাসরি ঘুষ, তাই তো? আপনি এটাকে পুরস্কার হিসেবে ধরে নিন। আমি কি এখানে কোনো খেলায় অংশগ্রহণ করে সেখানে জিতে গেছি বলে তো মনে হয় না। স্যার, 50 লাখ দিচ্ছি, মামলা এখানে শেষ করে দিন। ঠিক আছে, আমি লোকেশন পাঠিয়ে দেবো, সেখানে টাকাগুলো পাঠিয়ে দিবে। ওকে স্যার, অনেক ধন্যবাদ। ওখান থেকে আসে। এর পরের দিন লোকেশন পাঠায়, সেখানে লোকেরা এসে টাকা দিয়ে চলে যায়। তার পরের দিন সে ফ্যাক্টরি সিল করার অর্ডার আসে। এখন হয়তো বলবেন, এটা কি হলো? ওদের থেকে টাকাও খেলো, আবার ফ্যাক্টরি বন্ধ করে দিল। এটাই তো কাজের কল বিষয়। কি হলো এটা? আপনাকে টাকা দিলাম, তাও আপনি ফ্যাক্টরি অফ করে কেন দিলেন? দেখো, এমনিতেই তোমাদের তো কর দিতে হবে, সেজন্য কর ঠিকমতো পরিশোধ করে নাও। আমরা যে আপনাকে টাকা দিয়েছি সে টাকার কি হবে? ওই টাকা তোমরা ভুলে যাও, বুঝতে পেরেছো? এটা তো আমাদের জন্য রীতিমতো ধোঁকা হয়েছে। তোমরা যদি সরকারকে ধোঁকা দিতে পারো, তাহলে আমরা দিলে সমস্যা কি? কাজটা কিন্তু ভালো করলেন না। ভালো না খারাপ তা জানি না, নাই আমার জানার ইচ্ছা আছে। যা বলেছি তা করো, নয়তো ফ্যাক্টরি বন্ধ থাকবে ততদিন। এই শালা তো আসলেই বড় একটা বাটপার। অফিসের কাজ শেষ করে বাসায় ফিরে আসে। তারপর অ্যাকাউন্ট চেক করতে থাকে। সেখানে এ নিয়ে মোট 10 কোটি টাকা জমা হয়েছে। তবে এই সবগুলো টাকায় কিন্তু ঘুষের। তবে আর যাই বলুন না কেন, ঘুষ খেলেও ডিউটি কিন্তু ঠিকমতো করে।
অনেক টাকাই তাহলে হলো। এখন এখন শুধু বাকি আছে ইরার বাবার সামনে গিয়ে দাঁড়ানো, যেন উনি ইরাকে আমার হাতে তুলে দেয়। ভাবছি কালকে যাব। পরের দিন এক শহর ছেড়ে অন্য শহরে আসে। ইরাতে ঠিকানা জানা আছে বলেই ওই ঠিকানায় চলে আসে। বাড়ির গেট দিয়ে ভেতরে ঢোকে, তখন দেখতে পায় একটা মেয়ে বাড়ির মেঝে মুছছে। এবারের ছোট মেয়ে ইরাকে একটু ডেকে দিবেন। কণ্ঠটা ইরার পরিচিত মনে হলো, সেজন্য পেছনে ফিরে তাকায়। আকাশ নিজেই ইরাকে এরকমভাবে কাজের মেয়ে রূপে দেখবে তা আকাশ কখনো ভাবেনি। দৌড়ে এসে জড়িয়ে ধরে ইরাকে। ইরা, এসব কি? কই কিসব? তুমি বাড়ির কাজের মেয়েদের মতো মেজে পরিষ্কার করতেছ? তোমার পরনে এসব জামা কেন? আরে মেজে পরিষ্কার করছি তো, সেজন্য পুরনো জামা পরেছি। কিন্তু তোমার মুখের অবস্থা এরকম কেন? তুমি একটু বেশি ভাবছো। তুমি বলো, তুমি 2 বছর পরে আমার কথা মনে পড়লো তোমার? তুমি জানো না কতটা অপেক্ষা করেছি আমি তোমার জন্য? আমি এসে গেছি, আর তোমাকে এসব করতে হবে না। ইরা, ওই কে তুই? আমার বোনকে জড়িয়ে ধরার সাহস তুই কোথায় পেলি? নিচে এসে ইরার থেকে আকাশকে আলাদা করে নেয়। এতে রাগ রেগে ঈর্ষাকে থাপ্পড় দেয়। তোর সাহস তো কম না, তুই আমাকে মেরেছিস। তোকে তো আমি বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেব। তুমি এই পোশাকে আর তোমার বোন অন্যরকম পোশাকে, কি হয়েছে ইরা, আমাকে বলো। আপু, তাড়াতাড়ি করে মেঝে পরিষ্কার করে নে। মা যদি এসে দেখে তুই কাজ না করে ওর সাথে গল্প করছিস, তাহলে তো তোকে দেখে নেবে পরে। আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো, ঠিক আছে? ইরা কাজ শেষ করে, তারপর আকাশকে নিয়ে উপরে আসে। রুম দেখে। এটা তো বাড়ির কাজের মেয়েদের মতো রুম করে রেখেছো তুমি। তুমি ওই দিন আমাদের বাড়ি থেকে যাওয়ার পরে অনেক কাহিনী হয়ে গিয়েছিল। আমাকে বলো কি কি কাহিনী। তুমি যেদিন আমাদের বাড়ি থেকে চলে গেছো, তারপরে। ইরা, তুই আকাশকে ভুলে যাবি। এটা কেমন কথা আব্বু? আমি যা বলেছি তাই হবে। তুমি তো ওকে 3 বছরের সময়ও দিয়েছো। তোর কি মনে হয় ওই ছেলে 3 বছরে 10 কোটি টাকা জোগাড় করতে পারবে? কেন পারবে না বাবা? হো তো বলেছে পারবে। এত সহজ না। 10 কোটি কেন, 10 লাখও নিয়ে আসতে পারবে না। তার মানে তুমি ইচ্ছে করে ওকে এসব বলেছো? ঠিক ধরেছিস। 10 দিনের ভিতরে আমি তোর বিয়ে দেব। কি হলো আব্বু, এত তাড়াতাড়ি? তোর মতামত কি জানতে চেয়েছি? না বাবা, ঠিক আছে। 10 দিন পর তোমাদের আমি বলেছিলাম না আমি বিয়ে করব না, তারপরও তোমাদের মাথায় বিষয়টা কেন ঢুকছে না? কিছুক্ষণ পরে বরযাত্রী চলে আসবে। নাজমা, ওকে রেডি করো। 1 মিনিট। বরযাত্রী আসবে মানে? বাড়িতে কোনো সাজানো হয়নি, ছেলে আমাকে দেখেনি, আমি ছেলেকে দেখিনি, তাহলে বিয়ে ঠিক হলো কখন? সবকিছু যে তোমাকে বলে করতে হবে এমনটা তো কথা নেই। তার মানে আমাকে জোর করে তুমি বিয়ে দিবে? দেব। নাজমা বেগম অনেক চেষ্টা করেও ইরাকে রেডি করতে পারেনি। ঈশাও চেষ্টা করে পারেনি। ওইদিকে বর যাত্রী চলে আসে। কি ব্যাপার রফিক, তোর মেয়ে কোথায়? আর কতক্ষণ অপেক্ষা করব? এই তো অল্প কিছুক্ষণ, আমরা বরং বাকিটা রেডি করে নিই। আঙ্কেল, এরা কি এখনো রাজি না? ও এখনো রাজি না। তবে আপনি কোনো চিন্তা করবেন না, আমি ইরাকেই বিয়ে করব, ওর যতই আপত্তি থাকুক। তুই কোনো চিন্তা করিস না রফিক, যা তোর মেয়েকে নিয়ে আয়, রেডি না হলেও নিয়ে আয়। রফিক চৌধুরী ঈশাকে ইশারা দিলেও ইরাকে নিয়ে আসে, তবে ইরার চোখে পানি, কান্না করছে। আপু কি করছিস তুই? কান্না থামা। ইরা, সাইন কর এখানে। আমি মরে গেলেও সাইন করব না। কেন করবি না সাইন? তুমি ভালো করে জানো আমি আকাশকে ভালোবাসি, আর ওকে আমি বিয়ে করব। তুমি যতই কাউকে ভালোবাসো না কেন, আমি তোমাকেই বিয়ে করব। তোর মতো বেইমান ছেলে আমি কখনো দেখিনি। বিয়ের পরে তো আরো বেহায়া হয়ে যাব। ছি, তোর মতো ছেলেকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। কিন্তু সে সুযোগ তো পাবে না। আঙ্কেল, খাতা দিন, ও সাইন করবে। খাতা এগিয়ে দেয়, তারপর ইরা সে খাতায় ছিঁড়ে ফেলে। এতে কাশেম রেগে গিয়ে ইরাকে থাপ্পড় দেয়, তবে এতে ইরার বাবা মা কোনো কথাই বলেনি। বাহ, তোমরা কি আজও আমার বাবা মা? আমরা না হলে আর কে হবে তোর বাবা মা? তোমাদের যদি মেয়ে হতাম তাহলে তো তোমরা এরকম অবিচার আমাকে করতে পারতে না। তুই যদি ওকে বিয়ে না করিস তাহলে তো এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। ঠিক আছে, বেরিয়ে যাব। কি করছেন আন্টি? ওকে বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না। তাহলে কি করব? ও তো বিয়েও করবে না। ওকে বাড়ির চাকরানি করে রাখতেন।
যতদিন পর্যন্ত ও বিয়েতে রাজি না হবে ততদিন পর্যন্ত আপনারা ওকে চাকরানি করে রাখবেন। এত এত কষ্ট দিবেন যেন ও নিজ ইচ্ছাতেই বিয়ে করতে রাজি হয়। ঠিক আছে, তাই হবে। তাহলে আপনারা আসুন, ও যখন রাজি হবে আপনাদের আমি জানাবো। ঠিক আছে কাশেম, চল তাহলে। আমি তো ওকে বিয়ে করেই ছাড়বো। ওরা চলে যায়। ইরাও ও রুমের দরজা বন্ধ করে কান্না করতে থাকে, কেননা কোনোভাবেই বিশ্বাস করা হয় না ইরাই ওর বাবা মা। তবে আসলেও কি তাই, নাকি অন্য কোনো ঘটনা আছে, তা আপনারা সামনে জানতে পারবেন। পরের দিন। ইরা, দরজা খোল। দরজা কেন খুলবো? চিন্তা করো না, আমি মরার জন্য চেষ্টা করব না। আমাকে আমার আকাশের জন্য বেঁচে থাকতেই হবে। দেখ ইরা, এখনো সময় আছে, তুই কাশেমকে বিয়ে কর। ওকে বিয়ে করলে তুই সব রকম সুখ উপভোগ করতে পারবি। বললাম তো দরকার নেই। তাহলে আজ থেকে তুই এই বাড়িতে চাকরানির মতো থাকবি। কোনো রকম আরাম আয়েশ তোকে দেয়া হবে না। কিছুক্ষণের ভেতরে দরজা খুলে দেয়। একে একে ও রুম থেকে সব জিনিস নিয়ে যায়। তারপর সস্তা কিছু জিনিস ওকে দেওয়া হয়। আজ থেকে বাড়ির সব কাজ তুই করবি, মনে রাখবি কথাটা। এরপর থেকে ইরার জীবনে কাল নেমে আসে। সবাই ওর সাথে খারাপ ব্যবহার করতে থাকে, যা আপনারা জানতে পেরেছেন। সবটা শুনছিল। ইরার কথা শুনে আকাশের চোখে পানি গড়াতে থাকে, যা ইরা নিজেও খেয়াল করেনি। সামনে তাকিয়ে তুমি কাঁদছো কেন? কথাটা শুনে আবারও জড়িয়ে ধরে কান্না করে দেয়। দেখো, আমি ঠিক আছি, শুধু শরীরে ঠিকমতো যত্ন নিতে পারিনি, সেজন্য অনেকটা কাজের মেয়েদের মতো চেহারা হয়ে গিয়েছে। যাই হোক না কেন, তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। কিন্তু বাবা মা? আমি তোমাকে এখনই আমার সাথে নিয়ে যাব। তা এত সহজ না। কাশেমের লোকেরা আমাকে সবসময় পাহারা দেয় বাড়ির বাইরে। ওরা যদি জানে? বললাম তো, ওরা কিছু জানলেও আমাদের কোনো ক্ষতি ওরা করতে পারবে না। তুমি তোমার সব কিছু গুছিয়ে নাও। ইরা সবটা গুছিয়ে নেয়। তারপর ওরা বের হয়। তখন ইরার বাবা এসে পথ আটকায়। আমার মেয়েকে তো তুই নিয়ে যেতে পারবে না। ও তাই নাকি? তা আপনি আটকাবেন আমাকে? হ্যাঁ, আমি আটকাবো। কোন অধিকার আটকাবেন? আমি ওর বাবা আর ও আমার মেয়ে। দেখুন, ওর থেকে সরে দাঁড়ান, নয়তো এর ফল অনেক খারাপ হবে। কি ক্ষমতা আছে তোমার? আমি কি করতে পারবো তা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। ও তাই নাকি? তুমি হয়তো জানো না তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আপনি হয়তো জানেন না, যদি আপনি এর বাবা না হতেন। কি করতে তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমাকে ধমকাচ্ছ? এখানে মেরে ফেলবো, সেজন্য রাস্তা থেকে সরে দাঁড়ান। ইরার বাবা সরে যায়নি বলে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এতে ইরা, যাস না আমাদের ছেড়ে, আমরা তোর বাবা মা। তোমাদের মতো বাবা মা যেন কোনো মেয়ের না হয়, বুঝতে পেরেছো? তুই যাস না। ছাড়ো আমাকে। নাজমা বেগমের হাতটা সরিয়ে দিয়ে ওই বাড়ি থেকে বের হয়ে আসে। রফিক চৌধুরী কাশিমকে কল দিয়ে জানিয়ে দেয়। কাশিম ওর লোকজন নিয়ে রেল স্টেশন চলে যায় খোঁজার জন্য। তোমাকে আমি আবার পাবো, এটা আমি ভাবতেও পারিনি। তুমি আমার জন্য 2টা বছর এত কষ্ট করেছো, সে কষ্টের প্রতিদান আমি দিব না, সেটা কি করে হয় বলো? আকাশকে ছেড়ে চলে যাবে না তো? ছেড়ে দেবার হলে এখানে আমি ফিরে আসতাম না। আচ্ছা, তুমি আমার সাথে যোগাযোগ কেন করোনি? আমাকে তো ফোন ব্যবহার করতে দিত না। তুমি তো নাম্বারও চেঞ্জ করে ফেলেছিলে। ভুলটা আমারই হয়েছে, আমি তোমার সাথে যোগাযোগ করতে গিয়েও পারিনি। থাক সেসব কথা, এখন শুধু আমার পাশে আছো, এতেই আমার হবে। অন্য কোনো কিছু আমি চাই না এখন আর। তোমাকে নিয়ে আগে আমি বিয়ে করব, তারপর তোমাকে গড়ে তুলব। আমার পরিস্থিতি তুমি দেখেছো, এরকম ভাবে তো যে কেউ দেখলেই মুখ ফিরিয়ে নেবে। যে যাই বলুক, আমি তোমাকে কিছু না বললেই হলো। ঠিক আছে। ট্রেন ছাড়ার 10 মিনিট আগেই কাশিম ওর লোকজন নিয়ে ইরাকে খুঁজে বের করে। আকাশ এখন কি করবে? ভয় পেও না, আমি তো আছি। তুই তাহলে সেই ছেলে যার কারণে ও আমাকে বিয়ে করেনি? তুই সে ছেলে যে আমার ইরাকে এত কষ্ট দিয়েছে? তোকে আজকে মেরে আমি এরাকে বিয়ে করব। তোর কি মনে হয় তা এত সহজে হবে? তোরা কি দাঁড়িয়ে কথা শুনবি, নাকি ওকে মেরে ইরাকে নিয়ে আমার কাছে আসবি? জি ভাই, আনছি। ওরা 5 জন ছিল। অনেক সহজে ওদের মেরে ওখানেই শুয়ে দেয়। কাশিম আসে মারতে, ওকেও ইচ্ছে অনুযায়ী মারতে থাকে। এতে কাশিমের হাত একটা ভেঙেছে, সাথে পা। তোদের দুইজনকে আমি ছাড়বো না। আমাদের নাগালে পেলে তো ছাড় দিবি? ভালো কথা বলতে ভুলে গেছি। কি কথা বল? এই ল্যাংড়া অবস্থায় তুই বাকি জীবন চলবে কি করে? আমি কিভাবে চলবো তা তোকে ভাবতে হবে না।
ওই দেখ পিছনে। কি আছে পিছনে? তাকিয়ে দেখ আগে। পেছনে তাকিয়ে দেখে পুলিশ আসছে। ওরা এসে আকাশ আর ইরাকে ধরে ফেলে। তুই কি ভেবেছিস এত সহজে যেতে পারবি এখান থেকে? অফিসার, ওদের থানায় নিয়ে যান। আমাকে হসপিটাল পাঠানোর ব্যবস্থা করুন। পুলিশ ওদের কোনো কথা বলতে না দিয়ে আকাশ আর ইরাকে থানায় নিয়ে আসে, এনে লক আপে ঢুকিয়ে দেয়। কাজটা কিন্তু ভালো করছেন না, পরে কিন্তু পস্তাতে হবে আপনাদের। ও তাই নাকি? আমাদের হুমকি দিচ্ছিস? যদি তেমনি ভেবে থাকেন তাহলে ঠিক ধরেছেন। তোকে আগে বানাবো আর মেয়েটিকে কাশেম ভাইয়ের কাছে তুলে দিব। না, আমি যাব না। যেতে তো তোকে হবেই। ও কোথাও যাবে না, তবে আপনাকে কোথাও যে পাঠাবো সেটাই আমি ভাবছি, বুঝতে পেরেছেন? তুই জানিস তোর সাথে কি কি করতে পারি? কিছুই করতে পারবেন না। তুই জানিস এটা আমার থানা? এমনভাবে বললি মনে হয় এটা তোর বাবার সম্পত্তি। তোর সাহস তো কোনোভাবেই কমছে না। আমার সাহস একটু বরাবরই বেশি, তবে একটু পরে যা হবে তার জন্য তোকে অনেক পস্তাতে হবে। আমার কথা বাদ দে, তুই কিভাবে কি করবি তা তুই নিজে আগে ভেবে দেখ। একটু পরেই থানায় এসিপি আসে। তাকে দেখে পুলিশ অফিসের তো হালুয়া টাইট হওয়ার মতন অবস্থা। স্যার, আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে বললে তো আমিই চলে আসতাম। না, আসলে তো জানতেই পারতাম না। কি জানতে পারতেন না স্যার? এই যে আপনি আইনের হয়ে বেআইনি কাজ করছেন। এরা এখানকার চেয়ারম্যানের ছেলেকে মেরেছে, সেজন্য এদের ধরে এনেছি। কত টাকা ওরা ঘুষ দিল? স্যার, আমি তো ঘুষ খাই না। ও তাই নাকি? ঘুষ আর আপনাকে খেতেও হবে না, কেননা আপনার চাকরি চলে গেছে। কি বলছেন স্যার? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আপনার চাকরি শেষ। সেজন্য এবার আসতে পারেন। প্লিজ স্যার, এমনটা করবেন না, নয়তো না খেতে পেরে মারা যাব। এত বছর ধরে যত টাকা ঘুষ নিয়েছেন সেখান থেকেই বাকি জীবনটা কাটিয়ে দিবেন। অফিসার যাওয়ার পরে আকাশ আর ইরাকে ছেড়ে দেয়। আসলে আকাশকে যখন পুলিশ ধরে তখনই কল দিয়ে আসতে বলে। আপনারা যেতে পারেন। সত্যি যেতে পারি কি? যান, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যাচ্ছি। আকাশ, চলো তাহলে। ওরা আবারও রেল স্টেশনে আসে, তবে এবার রেল আসতে 1 ঘন্টা লাগবে। সেজন্য ওরা অপেক্ষা করে। তখন ইরার বাবা মা আসে আবার। তুই যেতে পারবি না। আমরা যে এখানে আছি তা আপনাকে কে বললো? জেনেছি অন্য একটা উপায়। ইরা, বাড়িতে চল। কেন অপমানিত আর মার খাওয়ার জন্য এখানে বারবার আসেন? ও আমার মেয়ে, আমার যতবার ইচ্ছে হবে আমি আসবো, তা এতে তোমার কি? কাজেমকে যেমন গড়ে মেরেছি, যদি তেমন করে মার খেতে না চান তাহলে চলে যান। ইরা, আমি তোর মা, আয় তুই ফিরে। এরকম অ্যাক্টিং আর কত করবে? তোমার লজ্জা করে না কোনো? তুই চলে গেলে আমাদের বাড়িটা যে চেয়ারম্যান দখল করে নেবে। বাড়ি বাঁচাতে আমাকে বলে দিবে? একটা কাজ করুন, ঈশার সাথে কাশেমের বিয়ে দেন। আমি জেনে শুনে আমার ছোট মেয়ের এত বড় সর্বনাশ করতে দিতে পারবো না। বাহ, ছোট মেয়ের জন্য এত চিন্তা। তাহলে ইরাকে কেন বিয়ে দিতে চেয়েছেন ওই ছেলের সাথে? কারণ এরা আমাদের মেয়ে না। কথাটা বলে নাজমা বেগম মুখে হাত দিয়ে দেয়, কেননা এই কথাটা উনি এত বছর ধরে লুকিয়েছেন। কি? আমি তোমাদের আপন মেয়ে না? তোমরা আমার সাথে এরকম করলে? ভাবতেই আমার ঘৃণা হচ্ছে তোমাদের উপরে। তুই ফিরে চল। কথাটা শুনে ইরা নাজমা বেগমকে 2টা থাপ্পড় দেয়। সবাই শুধু তাকিয়ে আছে। তোমরা আমার বাবা মা না, অথচ তোমাদের আমি নিজের বাবা মা ভেবে এত কষ্ট আমি সহ্য করে এসেছি। তোমার সব কষ্টের সমাপ্তি হবে, তুমি কোনো চিন্তা করো না। পুলিশ তোদের ছেড়ে দিল কেন? পুলিশ কেন? পুলিশ কেন ছেড়ে দিয়েছে তা আপনাদের না জানলেও চলবে। ইরা, তুই ফিরে চল। তোমরা আমার নাম ওই মুখে উচ্চারণ করবে না। তোমাদের মতো বাবা মা অন্য কারো যেন না হয়, কথাটা মনে রেখো। তুই এমনটা বলতে পারলি? পেরেছি, সেজন্য কোনো কথা না। কিছুক্ষণ পরে ট্রেন চলে আসে। ওরা ট্রেনে উঠে পড়ে। পুরো ট্রেন জার্নিতে ইরা আকাশের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। কয়েক ঘন্টা পরে ট্রেন ওদের গন্তব্যে এসে থামে। এরা, এই এরা। হ্যাঁ বলো। এসে গেছি আমরা। কোথায় এসে গিয়েছি? এই তো আমার শহরে। তাহলে এখন বাসায় যাই আমরা, তারপর 2-3 দিন পরে না হয় বিয়ে করে নেব। আমি তো ভেবেছিলাম বিয়ে করে তারপরে যাব। অনেক ধকল গিয়েছে, বুঝতেই তো পাচ্ছেন। আচ্ছা, তুমি যেমনটা বলবে।
ইরাকে নিয়ে বাসায় আসে। এসে ইরা মোটামুটি অনেকটা অবাক হয়, কেননা 2 রুমের একটা ফ্ল্যাট, সাথে ড্রয়িং। বুঝিনি তো, সরকারি কোয়ার্টার যেমনটা হয়। তুমি একা এত বড় বাড়িতে থাকো? জি ম্যাডাম, আর আজ থেকে আমরা দুজন থাকবো এখানে। আচ্ছা, আমাদের রুম কোনটা? সামনেটা আমাদের। ইরা রুমে এসে অবাক হয়, কেননা সব কিছুই সেখানে ছিল। তুমি গোসল করে নাও, আর ওখানে তোমার যা যা লাগবে সব কিছুই সেখানে আছে। আলমারিতে সব কিছু আছে। আচ্ছা, যাচ্ছি। গোসল শেষ করে আলমারি খুলে ভেতরে শাড়ির অভাব নেই, বাকি কসমেটিক্স সব আছে। ইরা পুরোপুরি রেডি হয়ে নেয়। দেখো তো কেমন লাগছে। জানো, 2 বছর পরে আজকে আমি সেজেছি। অনেক সুন্দর লাগছে। আর এই 2 বছর পরে তোমাকে এমনভাবে দেখতে পারবো যা আমার কল্পনার বাইরে ছিল। কিন্তু একটা কথা বলো, বলো কি কথা? তুমি মেয়েদের জিনিস নিয়ে আসলে কি করে? তোমাকে আনার 2 দিন আগে সব কিনেছি। বাহ, তুমি তো দেখি অনেক কাজের। আচ্ছা, তুমি এখন রেস্ট নেবে নাকি ঘুরতে বের হবে? চলো আগে ঘুরতে বের হই, রাতে ফিরে ঘুমিয়ে যাব, এতে রেস্টও ভালো পাবো। ঠিক আছে, চলো। ওরা দুজনে সমুদ্রের ধারে ঘুরতে থাকে। মনে যত জমানো কথা আছে সব কথা বলতে থাকে। রাতে ফেরার সময় একসাথে খাবার খেতে যায়। খাবার শেষে, স্যার আপনাদের বিল। আচ্ছা, আপনাদের এই রেস্টুরেন্টে সরকারি ট্যাক্স দেয় তো? জি স্যার। বিল দিয়ে চলে আসে বাসায়। রাতে ওরা আলাদাভাবেই ঘুমায়। পরের দিন, তুমি বাসায় থাকো, বাজার সব করা আছে। তুমি রান্না করে খেয়ে নিও দুপুরে। আমি সন্ধ্যের দিকে আসবো। আমি তো গতকালই এসেছি, তুমি আমাকে এক্ষুনি একা রেখে চলে যাবে? কি করব, কাজ তো করতে হবে। বাসা থেকে বের হবে তখনই ইরা আকাশকে ডেকে ওর কপালে একটা চুমু দেয়। সাবধানে যেও। হাসি মুখে আকাশও বের হয়ে আসে ওখান থেকে। অফিসে এসে কাজ করতে থাকে। তখন মন্ত্রী আসে ওখানে। কি ব্যাপার, আপনি এখানে কেন? আমি এখানে কেন এসেছি সেটা তুমি ভালো করেই জানো। নতুন কোনো কথা থাকলে বলুন। আচ্ছা, তুই এত সাহস পাস কোথা থেকে বল? সাহস তৈরি করে নিতে হয়, বুঝেছিস? তুই ঘুষও খেলি, আবার ফ্যাক্টরিও বন্ধ করে দিলে। যার কোনো প্রমাণ নেই তা বলে কোনো কাজও নেই। তুই কি জানিস তোর ঠিক কি কি ক্ষতি করতে পারি আমি? কোনো ক্ষতি করতে পারবেন না, সেজন্য তা করার চিন্তাও করবেন না। মন্ত্রী তো চলে যায় ওখান থেকে। কি করবে বুঝতে পারছে না। কিছুক্ষণ পরে, স্যার একটু হাইওয়ে আসবেন? কোনো সমস্যা হয়েছে কি? একটা মোটরসাইকেল করে গাঞ্জা নিয়ে যাচ্ছিল। আচ্ছা, ওদের আমাদের অফিসে নিয়ে আসো। কিন্তু পুলিশ ওদের নিয়ে যেতে চায়। তাহলে তুমিও ওদের সাথে যাও, আমি আসতেছি। কিছুক্ষণ পরে থানায় আসে। ওসির থেকে সবটা জানতে পারে। গাঞ্জাগুলো আমাদের কাছে দিন। কিন্তু স্যার তা কিভাবে? ওটা আমার কাজ, তবে বাকি তথ্য জানার চেষ্টা করুন। তা না হয় জানলাম, ওরা একটা ফ্যাক্টরি বলল, সেখানে আমি লোক পাঠিয়েছি। জানা গেল ওখানে কোনো কিছুই নেই। সমস্যা নেই, আমি দেখে নেব। ওখানে যাওয়ার আগে ইরাকে কল দেয়। হ্যাঁ বলো। দুপুরে খেয়েছো? এই তো একটু পরে খাবো, কিচেন রুমটা গুছালাম। তুমি খেয়েছো? আমিও খাবো কিছু সময় পরে। আচ্ছা, আমি রাখি, কাজ আছে। কথা শেষ করে কিছুক্ষণ পরে সে ফ্যাক্টরি কাছে আসে। তবে ওই ফ্যাক্টরির কোনো কাগজপত্র নেই। এটা এখনই সিল করে দাও। এখন তো অবৈধভাবে ফ্যাক্টরি পরিচালনা করতেছে, তার উপর আবার এদের তো একটা শাস্তি দিতেই হবে। ওই বল, ফ্যাক্টরি কে চালায়? মন্ত্রী সাহেব চালাই এটা। এই মন্ত্রী তো দেখি অনেক সমস্যা করতেছে, আপনিও তো নিয়ে যান। কিন্তু এখানে তো কোনো গাঞ্জা আমরা পাইনি। গাঞ্জা পেতে হবে না, ওরা যে এখানে অবৈধভাবে ফ্যাক্টরি দিয়েছে সরকারি কোনো ট্যাক্স ছাড়া, এটার জন্যই তো এদের গ্রেফতার করবেন। এরকম কোনো আইনও কি আছে? তোমাকে যা বলেছি তা করো, এত কথা বলো কেন বলো তো? জি স্যার, নিয়ে যাচ্ছি। ওদের নিয়ে যে এই সব করতে করতে সন্ধ্যা হয়েছে। অফিসে এসে একটা ফাইল রেডি করে। তখন একটা লোক আসে। স্যার আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলুন? স্যার আমি একটা মদের দোকান দিতে চাই, তাহলে আমাকে কি কি করতে হবে? কি ধরনের মদ বিক্রি করবেন, কয় বোতল বিক্রি করবেন, এই সব কিছু ডিটেলস বলতে হবে। তার উপর কর নির্ধারণ করা হবে। এরপর আপনাকে লাইসেন্স করতে হবে। লোকটা কিছু ডিটেলস বলে সবটা শোনার পরে, দেখুন, লাইসেন্স করার জন্য আপনার 20 লাখ খরচ হবে। আর আপনি যে ডিটেলস বললেন তা অনুযায়ী বছরে 1 লক্ষ টাকা কর দিবেন সরকারকে। ঠিক আছে স্যার,
দেব। তবে একটা কথা, যদি আপনি শর্ত অনুযায়ী কাজ না করেন তাহলে কিন্তু লাইসেন্স ক্যান্সেল থেকে শুরু করে জরিমানা বা জেল হতে পারে। না স্যার, আমি যা যা বলেছি ঠিক সেভাবেই করব। ঠিক আছে, তাহলে কলেজে ফর্ম পূরণ করে যাবেন, সাথে কাগজপত্র যা যা লাগবে ইমনের থেকে জেনে নেবেন, সাথে টাকা নিয়ে আসবেন। বের হয়েছে। লোকটাও ইমনের থেকে সব কিছু ডিটেলসে জেনে যায়। আকাশ বাসায় ফিরে আসে। এত লেট করলে যে? কাজের চাপ থাকলে এরকম লেট হয়। আচ্ছা চলো, এখন খাবে? এখন রাত 8টা বাজে। নাস্তা খাবে এখন? ওরা নাস্তা খেয়ে দুজনেই গল্প করতে থাকে। রাতে খাবার খেয়ে ঘুম। সকালবেলায় আচ্ছা শোনো, বিকালে রেডি হয়ে থাকো। কোথাও কি যাচ্ছি আমরা? হুম। আমরা বিয়ে করবো কালকে। সত্যি বলছো তো? সত্যি। কিছু সময়ের ভেতরে অফিসে আসে। এসে দেখে গতকালের সে লোকটা আগেই বসে আছে। সব কাগজ চেক করিয়ে নিয়েছেন তো? জি স্যার, ইমন সাহেব নিজেই সব কিছু আমাকে একে একে গুছিয়ে দিয়েছে। আমি সম্মানী হিসেবে 3000 টাকাও দিয়েছি। ভালো করেছেন। আমি তাহলে আপনার লাইসেন্স করতে পাঠিয়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে স্যার। নিচে টাকা আর এই কাগজ জমা দিয়ে তারপর যাবেন। আচ্ছা ঠিক আছে। বিকেলের আগেই আকাশ বাসায় আসে। এর ভেতরে ইরাও অনেক সেজে বসে আছে। তারপর ওরা কাজী অফিসে আসে। ওখানে ওদের বিয়ে পড়ানো হয়েছে। বিয়ে শেষে ইরাকে নিয়ে বাসায় আসে। আমরা কি বাসর করব না? করবো তো। তাহলে রুমটা সাজানো না কেন? আচ্ছা, আমাকে 1 ঘন্টা সময় দাও, আমি ব্যবস্থা করতেছি। এত তাড়াতাড়ি হয়ে যাবে? আগে থেকে সব রেডি করা আছে, সব এনেই এখন শুধু ফিটিং করে দেব। ঠিক আছে, তাড়াতাড়ি করো। 1 ঘন্টার মধ্যে সব কিছু রেডি হয়ে যায়। লোকজন চলে যায়। তো ম্যাডাম, এবার তুমি রেডি তো কিসের জন্য? বাসর করার জন্য? আমি কখন বললাম বাসর করব? হুম 1 ঘন্টা আগে তো বললে তুমি বাসর করবে। বলেছি তো, বাসর আমি একা একা করব। হ্যাঁ, এটা আবার কেমন বাসর? বাসর একা একা কেমন করে? আমার সাথে তুমি থাকলে তুমি নিজে নিজেই বুঝে যাবে। দেখি কিভাবে একা একা বাসর করো। একটা কোলবালিশ এনে দাও। আচ্ছা, তুমি কি ঠিক ধরেছ। বিয়ে করেছো আমাকে আর বাসর করবে কোলবালিশ নিয়ে? এটা তো হবে না। এত বছর ধরে তো কোলবালিশই সাথে ছিল, তুমি তো ছিলে না। এখন থেকে সে কোলবালিশের জায়গায় আমি থাকবো। মোটেও না। বাকি আর কিছু বলার আগেই ইরার ঠোঁট দুটো আকাশ ওর আয়ত্তে করে নেয়। তারপর আর কিছু ইরার মনে নেই। সকালে উঠে ইরা গোসল করে নাস্তা বানাতে চলে যায়। কিছুক্ষণ পরে আকাশও ফ্রেশ হয়ে কিচেন রুমে আসে। পেছন থেকে ইরাকে জড়িয়ে ধরে। কি করছো? দেখো না তোমাকে কিভাবে আছাড় দিচ্ছি। কই, আমি তো এখানে দাঁড়িয়ে আছি তোমার সামনে। সেটাই তো তোমার ভাগ্য, নয়তো এই আটার গোলার মতো তোমাকেও যদি এরকম করতে পারতাম। বাহ, কত শখ তোমার। সত্য হোক, তোমার বউ বলে কথা। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে নাস্তা বানিয়ে দিচ্ছি। চলো, আমি তোমাকে সাহায্য করি। তুমি পারবে তো? যখন তুমি ছিলে না তখন তো এইসব আমিই করতাম। কি বলো? তাহলে তো আমার জন্যই ভালো হলো, দুজনে মিলে আমরা কাজ করব। তুমি চাইলে কাউকে কাজের জন্য রেখে দাও। কোনো দরকার নেই, এমনিতেই লোক রাখলে কত টাকা দিতে হবে তুমি কি জানো? তার চেয়ে ভালো আমরা দুজনেই কাজ করব, এতে টাকাও বাঁচবে। ঠিক আছে। ওরা দুজনে নাস্তা বানাতে বানাতে অনেক খুনসুটি করতে থাকে। নাস্তা খেয়ে আমি আসি, তুমি বরং রুমে থাকো। ইরার কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে আসে অফিসে। এসে কাজ করতে থাকে। এভাবে কয়েকটা দিন যেতে থাকে। মন্ত্রী আবারও একটা জায়গায় যাচ্ছিল। সে গাড়িটা এসে দাঁড় করায়। কি হয়েছে? আমার গাড়ি কেন থামালে? স্যার বলল। কোন স্যার? আমি বলেছি থামাতে। তোর সাহস তো কম না, তুই আবারও আমার গাড়ি থামিয়েছিস। তো একটা কাজ করো, গাড়ির কাগজপত্র আমাকে দেখাও, সাথে রোড ট্যাক্সের কাগজ। তুই জানিস না আমি মন্ত্রী, এইগুলো সরকারি গাড়ি। জানি তো। সরকারি ব্যবহার করলে সে গাড়ি রোড ট্যাক্স যে দিতে হবে সেটা কি জানিস না? তো এই গাড়ি ফ্রিতে দেওয়া হয়েছে, ট্যাক্স ফ্রিতে দেওয়া হয়নি। আমি কিন্তু তোর চাকরি খেয়ে দিব। এত সহজ না, যদি এমনটা হতো তুই আরো আগেই খেয়ে নিতি। এখন কথা বন্ধ করা, ট্যাক্স দে তাড়াতাড়ি। যদি আমি না দিই? তোকে গাড়ি থেকে নামিয়ে দেব। তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি এখনো কিছু দেখিসনি। তুই ট্যাক্স দিবি নাকি গাড়ি থেকে নামবি? একজন মন্ত্রীর সাথে কেউ এভাবে কথা বলে? তোর মতো অজাতের মন্ত্রীর সাথে কেউ এর চেয়ে ভালো ব্যবহার করবে না।
কত টাকা ট্যাক্স দিতে হবে বল। হিসেব করে দেখতেছি। হিসেব করে দেখে মোটামুটি অনেক টাকায় ট্যাক্স আসে। একটা রিসিট ধরিয়ে দেয়। 1 মাস সময় দিলাম, এই টাকা পরিশোধ করে দিবি। মন্ত্রী যাওয়ার পরে স্যার কাজটা কি ঠিক করলেন? কাজ তো ঠিকই আছে, তাছাড়া এদের যদি শিক্ষা না দিই তাহলে আর মোটেও ঠিক হবে না। তারপরেও এত বড় একজন নেতার সাথে যদি আমরা এরকম করি তাহলে তো বুঝতেই পারছেন। এত ভয় পেও না, বুঝতে পেরেছ? জি স্যার। মন্ত্রী অফিসে এসে লোকজন রেডি করে। এই অফিসারকে যেখানে পাবি সেখানেই মেরে ফেলবি। কিন্তু ওকে পাবো কোথায়? ওকে অফিসে মারা যাবে না, সেজন্য তোরা বাইরে থাকবি। বুঝতে পেরেছি আমরা। ওই দিন তো আকাশ অফিস শেষ করে বাসায় ফিরছিল। তখন মন্ত্রীর লোকেরা এসে পথ আটকে দাঁড়ায়। ওদের দেখে বুঝতে বাকি রইল না। তোর এখানে তা মন্ত্রী তোদের তাহলে পাঠিয়েছে আমাকে মারার জন্য? তুই দেখি সবই বুঝে গেছিস। অনেক কিছু বুঝে নিতে হয়, বুঝতে পারলি? পেরেছি। এবার তাহলে নাম গাড়ি থেকে। তোদের কি মনে হয় তোর এই 5 জন মিলে আমাকে আটকাতে পারবি? তোর এত সাহসও হয়নি যে আমাদের তুই মারতে পারবি। শুরু হয় মারামারি। কিছুক্ষণের ভেতরে ওদের মারামারি পুলিশ এসে বাধা দিয়ে দেয়। কি হচ্ছে এখানে? তাহলে চল হয়ে যাক 2 হাত। তা কি নিয়ে মারামারি হচ্ছে সেটা কি বলা যাবে? ওই বেশি কথা বলবি না, আমরা মন্ত্রীর লোক, ওনার কথাই একে মারতে এসেছে। এবার বুঝতে পেরেছেন? বুঝেছি, সবাইকে থানায় নিয়ে চলো। আরে আমি কি করলাম? কি করেছিস আর কি করিসনি তা থানায় যাওয়ার পরেই বুঝতে পারবি। আপনি মনে হয় আমাকে চিনেন না। ওরা মন্ত্রীর লোক, পরিচয় দেওয়ার পরও ওদের ছেড়ে দিচ্ছি না। সেখানে তুই কোন ক্ষেতের মোল্লা বল আমাকে। কোন থানা নিয়ে যাবেন? কেন বললে কি লোক পাঠাবি? তাহলে আপনার থানার ওসিকে কল দিয়ে কথা বলে দিতাম। ওসি আমাকে ভালো করে চিনে। যাক গিয়ে চলুন। ওদের নিয়ে থানায় আসে। ওসি আকাশকে দেখে ছেড়ে দেয়। অফিসার বুঝতে পারেনি কি থেকে কি হলো আর কেনই বা ছেড়ে দিল। তোমাকে এত বুঝতে হবে না, এদের নামে কেস লিখো। ভুল করছিস অফিসার, তুই জানিস না কি করতে পারো। কিছুই হবে না। ওইদিকে মন্ত্রী ও লোকদের কল দেয়। ওসি কল রিসিভ করে। কাজ কি হয়েছে? কাজ ওরা শেষ করতে পারিনি, তার আগেই আমি ওদের থানায় নিয়ে এসেছি। তুই জানিস না ওরা আমার লোক? যাকে যাকে মারতে গিয়েছিল সেও তো সরকারি লোক। কোথায় আমার পাওয়ার আর কোথায় ওই সাধারণ অফিসারের? যাই হোক, এখন কি করব তা বলেন। একটা কাজ কর, ওদের ছেড়ে দে। ওদের এবারের মতো ছেড়ে দিচ্ছি, তবে এরপর কিন্তু এরকমটা আর করব না। একে একে সবাইকে ছেড়ে দেয়। আকাশে ফিরতে ফিরতে লেট হয়। ফ্রেশ হয়ে ইরার সাথে গল্প করতে থাকে। আচ্ছা ইরা, একটা কথা বলো তো। বলো কি কথা? যদি আমি না ফিরতাম তোমার কাছে তাহলে কি সেমভাবে তুমি আমার আশা করে বসে থাকতে তোমার বাড়িতে? থাকতাম, কারণ আমি জানি তুমি 100 কোটি কখনো জোগাড় করতে পারবে না। বড়জোর আমাকে রাখার মতো টাকা তুমি ম্যানেজ করতে পারলে তুমি চলে আসবে। অনেক বিশ্বাস করো আমাকে, তাই না? বিশ্বাস যদি নাই করতাম তাহলে কি তোমার হাত ধরে আমি বের হয়ে আসতাম? চিন্তা করো না, আমি তোমার অভাব কখনো রাখবো না। আমার অভাব হলো সামলে নেব, শুধু তুমি তোমার অভাবে আমাকে রেখো না। চিন্তা করো না, রাখবো না আমি। ওইদিকে ইরার বাবা মা আর ঈশা বসে আছে। তখন কাশিম ওর বাবাকে নিয়ে আসে ওদের বাড়িতে। বাবা, আমি তাহলে ঈশাকে বিয়ে করব? এটা কেমন কথা? ঠিক বলেছি। বিয়ের কথা বলে আমার বাবার থেকে 10 লক্ষ টাকা নিয়েছেন। হয়তো সেই টাকা ফেরত দিবেন, নয়তো আপনার মেয়েকে বিয়ে দিবেন। বাবা, তুমি আপুর সাথে যোগাযোগ করো। আমি যে একে কখনোই বিয়ে করব না। আচ্ছা আমি দেখি ইরা কোথায় আছে। ঈশার বাবা কল দেয়। কল রিসিভ করে কথা বলতে থাকে। ইরা যেখানে থাকে শুধু সেই শহরটার নাম জানে, এর বেশি ডিটেলসও জানে না। এসব কথা ইরা আকাশকেও বলেনি। ইরা যতটুকু ডিটেলস জানে আমাদের বলেছে, এর বেশিও জানে না। সে ঠিকানা আমাকে তাহলেই বল। ঈশার বাবা ঠিকানা আর ইরার নাম্বার দিয়ে দেয়। সেগুলো নিয়ে কাশিম ওর বাবার কাছে এসে ওনাকে বলে। উনি শোনার পরে যা বলার বলে। এখন আপনাদের কি মনে হয়, কাশিম কি ইরাকে উঠিয়ে আনার জন্য অন্য শহরে যাবে নাকি ঈশাকে বিয়ে করবে? বাবা, আমি তাহলে কালকেই রওনা দিব। ঠিক আছে, সাবধান থাকিস। ওই শহরে মন্ত্রী আমার অনেক চেনা, ওর কাছে তুই যাবি। আমার পরিচয় দিলে তোকে ওই বাসায় রেখে দিবে। ঠিক আছে বাবা। পরের দিন কাশিম চলে আসে ইরা যেখানে থাকে সেখানে। তবে ইরাকে খুঁজে বের করতে সময় তো লাগবে। মন্ত্রীর বাড়িতে সে পরিচয় দেয়, সেজন্য মন্ত্রী রেখে দেয়। কিছুক্ষণ পরে
তা ওই মেয়ের কোনো ছবি আছে কি তোমার কাছে? জি আঙ্কেল, আছে। আচ্ছা, ছবি দাও, আমি লোক লাগিয়ে দিচ্ছি। ওরা খোঁজ বের করা অবধি তুমি আমার এখানে থাকো। ঠিক আছে আঙ্কেল। কথা শেষ করে যে যার কাজে লেগে পড়ে। মন্ত্রীর লোকেরা অনেক খোঁজাখুঁজি করে 10 দিন ধরে, কিন্তু তাও পাচ্ছে না। তাছাড়া পাবে কি করে? ইরা তো বাসার বাহিরে যায় না, যদি কখনো যায় বোরকা পড়ে যায়। পরের দিন, আজকে আমার ছুটি, চলো কোথাও থেকে ঘুরে আসি। তা যাবে কোথায়? তুমি ভাবো কোথায় যাওয়া যায়। প্রথমত আমরা পার্কে যাব, তারপর রেস্টুরেন্টে খেতে যাব। ব্যাপারটা মন্দ হবে না। আজকে শাড়ি পরে বের হব। তুমি তো বোরকা পরে বের হও সবসময়। আমাদের তো একসাথে তেমন কোনো ছবিও নেই, সেজন্য আমরা দুজনে আজকে ছবি তুলব। আচ্ছা, যেমনটা তোমার ইচ্ছা। ওরা দুজনেই চলে আসে পার্কে। ওখানে ওরা প্রায় 400+ ছবি তুলে, তবে ইরা একাই তো 250টা ছবি তুলে, বাকিগুলো কাপল ছবি। আরও তুলবে নাকি এখানেই শেষ? আপাতত এখানেই সমাপ্তি। এবার চলো রেস্টুরেন্টে যাব। সন্ধ্যা হয়ে আসতেছে, চলো আমরা কোনো একটা লেকের পাড়ে হাঁটতে যাই, তারপর রেস্টুরেন্টে খেয়ে নিব, তাহলে আর রাতে খাবো না। ঠিক আছে, চলো। ওরা লেকের পাড়ে হাঁটতে থাকে। তখন আকাশের ধাক্কা লাগে কাশিমের সাথে, তবে কিছুটা অন্ধকার থাকার কারণে কেউ কাউকে আর চিনতে পারেনি। কিছুক্ষণ হাঁটার পরে, চলো ফুচকা খাই। ফুচকা খেলে দাঁতে পোকা ধরে, জানো না? ধরলে ধরবে, তাও আমি খাবো। ঠিক আছে চলো। একটা জায়গায় বসে ওরা ফুচকা খায়। ওখানে কাশিম আসে, হেসেই ওদের দেখে চিনে ফেলে, ওদের কাছেও আসে। বা তোরা এখানে? তার আগেটা বল, তুই এখানে কেন? আমি এসেছি তোদের খুঁজতে। তুই কি করে জানিস আমরা এই শহরে আছি? এরা কি আজও জানতে হয় নাকি? ঠিকানা তো আমাকে বাবা মা জিজ্ঞাসা করেছিল, আর আমি ওনাদের এই শহরে ঠিকানা দিই। তাহলে ওরা ওখান থেকে নিয়েছে। এবার তোরা পালাবি কি করে বল? আমরা কি করে পালাবো সেটা তোকে না ভাবলেও চলবে। তুই পালাবে কি করে তা ভাব। আমি কেন পালাবো? এটা আমার শহর, তুই আমার শহরে দাঁড়িয়ে আমাকে মারার হুমকি দিচ্ছিস? দিচ্ছি। আমিও এখানে এসেছি বড় বড় মাথাকে হাত করে। আপনাকে আমি কতবার বলেছি আমাদের পিছনে আসবেন না, তাও আসতেছেন। তোমাকে তো আমি আমার করেই ছাড়বো ইরা। আমি বেঁচে থাকার অবস্থায় তো কখনই পারবি না। তোকে মারতে আমার বেশি সময় লাগবে না। ও তাই বল, কিভাবে মারবি আমাকে বল শুনি। আমি এক্ষুনি কল দিচ্ছি, দেখবি কিছুক্ষণের মধ্যে এখানে লোক চলে আসবে। ঠিক আছে, দেখ কল। কাশিম কল দিয়ে কথা শোনাতে থাকে আকাশকে। ব্যাপারটা রহস্যজনক, কেননা ইরা সাথে আছে, সেজন্য লোক আসা পর্যন্ত কোনো রিস্ক নিতে পারবে না। তাই কাশিমকে ওখানে মারতে থাকে। বেচারা মার খেয়ে পড়ে থাকে। ততক্ষণে ইরাকে নিয়ে চলে আসে বাসায়। যাক বাঁচলাম। তুই কি পাগল? আমি কেন পাগল হতে যাব? তাহলে কি দরকার ছিল সবাইকে তোমার ঠিকানা দেওয়ার? আমি তো বুঝতে পারিনি, ভাগ্য ভালো বাসার ঠিকানাটা দেইনি। জানো তো সেটাও দিতে। যাই হোক, একটা কাজ করো তুমি। কি কাজ বলো? তুমি ওদের কাউকে তোমার ঠিকানা দিবে না, এবং আমি তোমার সিম চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। ওইদিকে মন্ত্রীর লোকেরা এসে দেখে কাশিম মার খেয়ে একটা বেঞ্চে বসে আছে। ওরা কোথায়? ওরা চলে গেছে আমাকে মেরে। একা একা আসলে তো এরকমই হবে। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না। কি কথা বলুন? ওই শালার শরীরে এত জোর কেন? ওর শরীরে জোর ঠিকই আছে, শুধু তোর শরীরে কম। এখন হসপিটালে নিয়ে যেতে হবে কি? লাগবে না, শুধু কিছু ব্যথার ওষুধ খেলেই হবে। কথা শেষ, এরপর নিয়ে যায়। পরের দিন ইমন কল দেয়। স্যার, মন্ত্রী টাকা পাঠিয়েছে। কিসের টাকা? ওকে যে জরিমানা করা হয়েছে সেটা লোক দিয়ে পাঠিয়েছে। টাকাগুলো নাও আর কোষাগারে জমা করে দাও। ঠিক আছে স্যার। টাকা নিয়ে জমা করে দেয়, তবে মন্ত্রীও ছেড়ে দেওয়ার লোক না, সেটা তো আপনারা জানেন। মন্ত্রী ওর কাজ শেষ করে বাসায় ফেরে। আঙ্কেল, আমি ওদের খুঁজে পেয়েছি। কোথায় পেয়েছো ওদের? লেকের ওখানে ফুচকা খাচ্ছিল। তো কোথায় ওরা? ওরা তো আমাকে মেরে চলে যায়। এই কথাটা বলতে তোর লজ্জা করলো কেন? কি করব, আপনার লোকেরা আসতে লেট করেছে, সেই জন্য তো এরকমটা হলো। এরপর থেকে ওদের সাথে সাথে রাখবে। ঠিক আছে আঙ্কেল। ওই দিন বিকেলে আকাশ অফিসে আসে। এসে জানতে পারে বড় স্যার এসেছে। সে আসতেই পারে। আর এটা নতুন কি? কিন্তু স্যার,
তো চেঞ্জ হয়ে গিয়েছে। চেঞ্জ হয়ে গেছে মানে? ওনার পরিবর্তে আরেকজন এসেছে, আর উনি আপনাদের সাথে কি কথা বলতে চায়। আমি যদি ভুল কিছু না করে থাকি, বড় স্যার আমাকে ডেকে অনেক কথা শোনাবে, সাথে এটাও বলবে আমি যেন মন্ত্রীর পেছনে না লাগি। আপনি কি করে জানেন স্যার? অনেক কিছু না জানলেও বুঝে নিতে হয়, বুঝতে পেরেছো? তেমন তো নাও হতে পারে। আগের বড় স্যার আমাকে বলেছিল ওনাকে বদলি করা হবে। কি বলেন স্যার? আমি জানি মন্ত্রী ওই লোকটাকে ইচ্ছে করে বদলি করেছে, যেন এই লোকটাকে দিয়ে আমাকে আটকাতে পারে, বুঝতে পেরেছো? এখন তাহলে কি হবে? দেখি বড় স্যার কি বলে। যদি উল্টা বলে কিছু বলে তাহলে এখান থেকে যাওয়ার আগে মন্ত্রীর 12টা আমি বাজিয়ে ছাড়বো, বুঝতে পেরেছো? কি করবেন বলেন? সময় হোক, জানতে পারবে। আগে থেকে স্যার কি বলে। ঠিক আছে স্যার, যান তাহলে। কাজ অফ রেখে বড় স্যারের রুমে আসে। উনি তখন অপেক্ষা করছিল। সেজন্য বুঝতে বাকি রইল না উনি যে আকাশের জন্যই অপেক্ষা করছিল। একটু পরে বড় স্যার আকাশকে বসতে বলে। তাহলে উনি কি সত্যি আকাশকে ওর কাজের থেকে বাধা দেবে নাকি অন্য কিছু করবে, তা পরের পর্বে জানতে পারবেন। একটু পরে বড় স্যারের রুমে আসে। স্যার আমাকে কেন ডেকেছেন? ডেকেছি কিছু কাজে। জি স্যার, বলুন কি কাজ? কাজ তেমন কিছুই না, তোমাকে একটা বিষয়ে কিছু বলার আছে। শুনছি আমি, বলুন। তুমি মন্ত্রীর সাথে যা করেছো তার জন্য তুমি ওনার কাছে ক্ষমা চাইবে। আমি কেন ক্ষমা চাইব? তোমাকে ক্ষমা চাইতে বলেছি আমি। যদি আমি ক্ষমা না চাই? তাহলে তোমাকে আমি এখান থেকে বদলি করে দিব। কত টাকা মন্ত্রী আপনাকে দিয়েছে বলুন? মন্ত্রী কেন আমাকে টাকা দিবে? নয়তো এসে এভাবে এই কথাটা বলতেন না। দেখুন, আপনাকে আমি যা বলেছি তা করবেন, এতে আপনার জন্য ভালো আর আমার জন্য। উফ, তাহলে কি আমি ধরে নিব আপনি ওনাদের ভয় পাচ্ছেন? পেতে হবে। সে একজন মন্ত্রী, তার সাথে পাঙ্গা নেওয়া আমাদের মোটেও ঠিক হবে না। দেখুন, এই মন্ত্রীকে ভয় পাই না। যদি আপনি আমাকে আটকানোর চেষ্টা করেন তাহলে এর ফল ভালো হবে না, কেননা আমি আপনার কথা শুনতে বাধ্য নই। দেখো, ওরা নয়তো তোমাকে মেরে ফেলবে। সেসব আমি দেখে নেব, এই নিয়ে ভাবতে হবে না। ঠিক আছে, আমি তাহলে মন্ত্রীকে যা বলার বলবো। ওটা আপনার ইচ্ছা। রুম থেকে বেরিয়ে যায়। মন্ত্রীকে কল দিয়ে সবটা বলে। সবটা শোনার পরে কি ওই ছেলের এত বড় সাহস কি করে হয়? দেখুন স্যার, আমি ওকে যা বলার বলেছি, ও আমার কথা শুনবে না, এতটুকু ও বলেছে। তাহলে ওকে এখান থেকে বদলি করে দাও। আমি আর 2-3টা দিন দেখি, যদি ও না মানে তাহলে আমি বদলি করে দিব ওকে। ঠিক আছে, কথা বলে দেখো। আকাশ এসে ইমনকে সবটা জানায়। সবটা শোনার পর স্যার, এখন তাহলে কি করবেন? দেখি কতদিন স্যার চুপ থাকে। যেদিন আমাকে বদলি করবে আমি তার আগেই বাকিটা ঠিক করে নেব। এতে স্যারের চাকরি আর মন্ত্রী তো দুটোই এক নিমিষে শেষ হয়ে যাবে। সেটা কিভাবে স্যার? যখন হবে তখনই বুঝতে পারবে। ঠিক আছে স্যার। ওই সন্ধ্যায় বাসায় ফিরে আসে। আকাশের অনেক খারাপ ছিল। কি হয়েছে তোমার? মন খারাপ কেন? হয়তো এই মাসে আমরা এই বাড়িটা ছেড়ে দেব। কি বলো? মাত্র আসলাম আর এসেই কি না ছেড়ে দিতে হবে? আমার যে চাকরি, বদলি হতে হতে আমার জীবনটাই শেষ। আরে ভালো কথা, তুমি কোন চাকরি করো সেটা তো আমি এখনো জানি না। কি বলো, তুমি এখনো জানো না? সত্যি বলছি, আমি এখনো জানি না। তাহলে আর এখন জানতে হবে না। যদি বদলি হতে হয় তাহলে আমি জানাবো, আর যদি না হই তাহলে একটা সময় জানিয়ে দেব। ঠিক আছে, তবে খারাপ কোনো চাকরি? জি না, আমি একজন সরকারি চাকরিজীবী, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, তবে জানি না কোন চাকরি করো। থাকার জানতে হবে না। তুমি আমাকে একটা কথা বলো তো। কি কথা? তুমি আজকে হঠাৎ এত চিন্তিত কেন? চিন্তিত কেন হবে না বলো? বদলি তো হতে হবে। সরকারি চাকরি এগুলো স্বাভাবিক একটা ব্যাপার। ও আচ্ছা, তুমি দেখি সবই জানো। জানতে হয়। ফ্রেশ হয়ে আসো, খেতে দিই তোমাকে। ফ্রেশ হয়ে খেতে বসে। মন্ত্রী তো আকাশের সাথে বসে আছে। আঙ্কেল, আর কতদিন লাগবে? যে ছেলেকে খুঁজতে হবে তার নাম্বার বা ছবি তুমি কোনো কিছুই তো জানো না। যদি জানতাম তাহলে তো অনেক আগ থেকেই খুঁজে বের করতাম ওকে। আচ্ছা, ওই ছেলে যে লেকের পাড়ে গেল, আশেপাশে তো সিসি ক্যামেরাও আছে, ওখান থেকে তো ওর ভিডিও পাওয়া যাবে। ওটা তো আমার মাথায় আসেনি। কে কোথায় আছিস? এদিকে আয়। জি বস, বলেন। ওই লোক সবগুলো সিসিটিভি ফুটেজ নিয়ে আয়। ঠিক আছে বস। কিছুক্ষণের মধ্যে সব ভিডিও নিয়ে আসে। একে একে সবগুলো ভিডিও দেখতে থাকে। দেখা হলে ওখানে আকাশকে একা দেখতে পায়।
এটাই সেই ছেলে। কি? এটা কি সেই ছেলে? কোনো আপত্তি কি ওকে চেনেন? এই ছেলেটা আমার পুরো লাইফটাকে হেল বানিয়ে রেখে দিয়েছে। কি বলেন? তাহলে তো ওকে মারা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। একদম ঠিক ধরেছ। তাহলে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি ওকে মেরে ফেলবো। ওকে মারার পরে ওর বউকে নিয়ে আমি চলে যাব আমার শহরে। ঠিক আছে, আমি জানি ও কোথায় আছে। তাহলে আমাকে বলুন, আমি নিজ হাতে ওকে মারবো। তার কোনো দরকার হবে না। ওকে মেরে আমি ওর বউকে তোমার হাতে তুলে দিব, তাহলে তো হয়। ঠিক আছে, তাই হবে। 2 দিন পরে মন্ত্রী আকাশের বড় স্যারকে কল দেয়। মন্ত্রী সাহেব, আপনি আমাকে কল দিয়েছেন, বলুন কি বলতে চান। ওই ছেলেকে বদলি করার দরকার নেই। কিন্তু আপনি তো আমাকে... তখন যা বলেছি সেসব ভুলে যাও, সাথে একটা কথা তুমি মাথায় ঢুকিয়ে নাও। কি কথা বলুন। ওই ছেলেকে একটা কাজে আমার দেওয়া ঠিকানায় একটা ফ্যাক্টরিতে পাঠাও, আমি ওকে ওখানে শেষ করে দিব। কিন্তু স্যার, ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায় তখন কি করব? কোনো কিছুই জানাজানি হবে না, এই নিয়ে চিন্তা করতে হবে না। ঠিক আছে মন্ত্রী সাহেব। পরের দিন মন্ত্রী ঠিকানা দেয়, সেজন্য বড় স্যার এসে ওই ঠিকানা দিয়ে আকাশকে ওখানে যেতে বলে। আমি তাহলে টিম নিয়ে যাচ্ছি। টিম নেওয়ার কি দরকার, তুমি একাই যাও। কি বলেন, একা কিভাবে যাই? ঠিক আছে, তাহলে 2-3 জনকে সাথে করে নিয়ে যাও। ঠিক আছে স্যার। 4 জনকে সাথে নিয়ে এসে ঠিকানায় যায়। তবে বড় স্যারের কথাগুলো আকাশের কাছে মোটেও সুবিধার মনে হয়নি, সেজন্য সাথে কিছু পুলিশও নেয়। তবে ওদের কিছুটা সাবধানে থাকার জন্য বলে। আমরা 4 জন প্রথমে ভিতরে যাব, যদি ভিতরে এসে কোনো ঝামেলা দেখি তোমাদের যখনই সিগন্যাল দেবো তখনই তোমরা চলে আসবে। ঠিক আছে স্যার, তাই করব। তবে আপনারাও সাবধানে থাকবেন। কেন, ভিতরে কোনো কিছু জানো কি তোমরা? জানি বলতে এতটা না, তবে এতটুকু জানি 2 মাস আগেও এই ফ্যাক্টরির ভিতরে হামলা হয়েছিল। চিন্তা করো না, দেখি কি হয়। তবে তোমরা অ্যালার্ট থাকবে, বুঝতে পেরেছো? যে চিন্তা করবেন না। এমন চলো তো তাহলে। ওরা ভেতরে আসে, এসে দেখে পরিস্থিতি নর্মাল, মানে কিছু লোক সিগারেটের সাথে গাঞ্জা মিক্স করে প্যাকেট করছিল। তোমরা দুটোই মিক্স করলে, এত কম দামে বিক্রি করলে লস হবে তো। তার চেয়ে ভালো দুটি আলাদা করে বিক্রি করতে পারো। তোরা কে? ভিতরে আসলি কি করে? কিভাবে এসেছি সেটা বড় কথা না, বড় কথা হলো তোমরা যে কাজে লাইসেন্স করিয়েছো সে কাজটা আগে ঠিক মতো না করে এখানে এইসব কি করতেছো? তোমাদের পারমিশন কে দিল? আমাদের পারমিশন লাগে না, বুঝতে পারলি? যা এখান থেকে। দেখছেন স্যার, ওদের মধ্যে কোনো ভয় নেই। সেটাই তো দেখতেছি। একটা কাজ করো, পুরো ফ্যাক্টরি বন্ধ করে দাও, আর সাথে এইসব কিছু ভিডিও করে নাও। ঠিক আছে স্যার। পুরো ঘটনা ভিডিও করে। সে সময় ফ্যাক্টরি লোকদের ওদের রুমে যেতে বলে। ওরাও রুমে এসে ওদের যা কিছু আছে সেসব কিছু নিজেদের কাছে রেখে দেয়। একটু পরে ওরা বের হয়ে হামলা করে বসে। যদিও আকাশ ভালো করে জানে, সেজন্য সে ফাঁকে পুলিশদের ভেতরে নিয়ে এসেছিল, যেন ওরা কোনো কিছু করলেই এরা সামাল দিতে পারে। ওরা আক্রমণ করতে যাবে তখনই, কেউ যদি হামলা করেছো তাহলে সরাসরি গুলি করে দিব। কথাটা শুনে লোকগুলো ওখানেই দাঁড়িয়ে যায়। ওরা বুঝতে পারছে না কি করবে না করবে, শুধু তাকিয়ে পুলিশ দেখতে পায়। আরে আমরা তো কিছু করিনি। হাতে চুরি আর লাঠি নিয়ে দাঁড়িয়ে আছিস, আবার বলছিস কিছুই করিসনি। সত্যি বলছি, কিছু করিনি আমরা। ওদের সবাইকে থানায় নিয়ে চলো। কিছু হাবিলদার ওদের গাড়িতে নিয়ে যায়, বাকি পুলিশ। ওরা যে মন্ত্রীর লোক সেটা আমি জানি, আর আমাদের স্যার এখানে আমাদের পাঠিয়েছে আমাদের মারার জন্য। ওনাকে কি গ্রেফতার করব? এইটুকু অপরাধ ওনাকে গ্রেপ্তার করলে উনি সহজে বেরিয়ে যাবে। তাহলে কি করবেন ভাবছেন? ভাবছি আমরা নিজেরাই ওনাকে শাস্তি দেব। ঠিক আছে, আমরা চলি। ওই ফ্যাক্টরি যা কিছু পেয়েছে সব কিছু নিয়ে চলে আসে ওখান থেকে। অফিসে আসার পরে আকাশ ইমন ওর স্যারের কাছে আসে। তোমরা এত লেট করলে যে, আমি তো ভেবেছিলাম। ভেবেছিলেন আমরা মারা গেছি, তাই না? আরে এরকমটা কেন ভাবতে যাব? যথেষ্ট কারণ তো আছে। কি বলতে চাও তোমরা? বলতে চাই, আমাদের ইচ্ছা করেই ফ্যাক্টরির মধ্যে পাঠিয়েছেন যেন মন্ত্রীর লোকেরা আমাদের মেরে ফেলতে পারে। এটা যে আমি করেছি তার কি প্রমাণ আছে? প্রমাণ তো আছে, প্রমাণ ছাড়া তো আমি কথা বলতে আসিনি। কথাটা শুনে স্যার ঘামতে থাকে, সাথে অনেকটা ঘাবড়ে যায়। কি করবে না করবে কোনো কিছুই বুঝতে পারছে না। এসব ফালতু কথা।
তবে আপনি যে কাজটা করেছেন দ্বিতীয়বার যদি সেম কাজ করেন তাহলে আপনাকে মেরে ফেলতে আমি 1 মিনিটের সময় নিব না। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? একদম ঠিক ধরেছেন। আমিও দেখি তুমি কি করে এই অফিসে থাকো। দেখেন সমস্যা নেই তো, তবে দেখতে দেখতে আপনি নিজেই না হাওয়া হয়ে যান। রুম থেকে বেরিয়ে আসে। স্যার তো টেনশনে পড়ে যায়। পুলিশ তো ওই লোকগুলোকে অনেক মারতে থাকে। ওরা পরবর্তীতে মন্ত্রীর নাম নেয়। পুলিশ মন্ত্রীকে ধরে আনিয়ে থানায়। মন্ত্রীও এবার অফিসারের নাম বলে। এতে আকাশের স্যারকেও গ্রেফতার করা হয়। তবে এসব কিছু ঘটতে প্রায় 7 দিন লেগে যায়। এখন ওরা সবাই জেলে। তবে কাশিম অনেক আগে ও শহরে পালিয়ে যায়। ওদের জেল হওয়ার পরে ইমন, তাহলে আজ থেকে তুমি আমার জায়গায় থাকবে। কিন্তু স্যার আপনি আমি অন্য শহরে যাব। এইখানেই থেকে যান। এখানে তো সবকিছু ঠিক করলাম, আবার অন্য শহরে এসে এই শহরটাকে ঠিক করব। আপনার জন্য শুভকামনা রইল। ওই দিন অফিস শেষ করে চলে আসি ওখান থেকে বাসায়। এসে দেখি ইরার সব গুছানো শেষ। এত তাড়াতাড়ি? জি মশাই, লেট করা ঠিক হবে না, সকালে বেরিয়ে পড়বো। পরের দিন সকালে সব নিয়ে বেরিয়ে পড়ে নতুন শহরে। ওখানে যাওয়ার পরে নতুন বাসায় সব কিছু ঠিক করে নেয়। তুমি অফিসে যাবে কবে থেকে? নতুন শহর, একা একা বাইরে যাব না। ঠিক আছে, যাব না। পরের দিন অফিসে আসে। ওই অফিসের মোটামুটি অনেকেই আকাশের সম্পর্কে কিছু কিছু জানে। সেজন্য কেউ ওর সামনে কোনো কিছু বলার সাহসও পাচ্ছে না। একটু পরে একে একে সবাই এসে পরিচিত হয়ে নেয়। স্যার এই অফিসে আপনাকে স্বাগতম। গাড়ি বের করুন, বের হব। কোথায় যাবেন স্যার? গেলেই দেখতে পারবেন। কিছু অফিসারকে নিয়ে চলে আসে গ্যাসের দোকানে। ওখানে আসার মূল কারণ ওরা এই গ্যাসের আড়ালে অনেক কিছু বিক্রি করে, মানে গ্যাসের বোতলের ভেতরে মাদক সাপ্লাই করে। কি আপনারা কারা? আমরা আবগারি অফিসার। আপনাদের এই ফ্যাক্টরির কাগজপত্র নিয়ে আসুন, স্যার চেক করবে। 5 মিনিট সময় দিন। 5 মিনিট ধরে ওরা কাগজ রেডি করতে থাকে। ততক্ষণে আকাশ পুরো ফ্যাক্টরি দেখতে থাকে। কতটুকু জায়গা নিয়ে এই ফ্যাক্টরি সবটা দেখতে থাকে। এই নিন কাগজ। আকাশ কাগজ নিয়ে চেক করতে থাকে। সবকিছু ঠিকই ছিল কাগজ অনুযায়ী। সবকিছু তো ঠিকই আছে। হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু একটা কথা। কি কথা? এখানে সবগুলো তো গ্যাসের বোতলই, তাহলে ওখানে 30টা বোতল যে গাড়িতে ওড়ানো হয়েছে? 30টা স্যার, 250টা বোতল। ওখানে 30টা বোতল নামিয়ে আনো তো। এতগুলো বোতলের ভিতরে কোন 30টা নামাবো? এই তো, যে বোতলগুলোর উপরে এরকম তিল চিহ্ন দেখবে ওইগুলো নামাবে। কথাটা শুনে ওখানে থাকা লোকগুলো একটু ঘাবড়ে যায়। স্যার এতগুলো বোতল কেন নামাবেন বলুন? বোতল নামিয়ে আবার সেগুলো উঠাতে হবে, খরচও বেশি পড়বে আর সময়ও লেগে যাবে। তার চেয়ে বলুন আপনার কত লাগবে। আগে বলো এই গাড়িটা কোন জায়গায় যাবে তার ঠিকানা দাও। লোকটা ভয়ে পরে তো ঠিকানা দেয়। ঠিকানা নেই, সাথে 1 কোটি টাকা ঘুষও নেয়। এটা কি হলো স্যার? কোনটা কি হলো? আমরা তো শুনেছি আপনি অনেক সৎ আর ভালো মানুষ, কিন্তু এখন তো দেখতেছি। আমার কাজের ধরন তুমি এখনো বুঝতে পারোনি। যদি বুঝতে পারতে তাহলে এই কথাটা বলতে না। এখানে যে ঠিকানা আছে সেখানে যাব কিছু সময় পরে। ওখানে কেন যাবেন? আগে আসো, তাহলে বুঝতে পারবে আমি কেন এরকমটা করেছি। 1 ঘন্টা পরে ওই ঠিকানায় আসে। ওখানেও সেমভাবে কাগজপত্র দেখতে থাকে, যেন কেউ কিছু বুঝতে না পারে। একটু পরে এখানেও সবকিছু ঠিকই আছে, এখন কি করবেন? গাড়ি থেকে বোতলগুলো ওরা নামিয়ে নিক, তারপর বাকিটা দেখতেছি। একটু পরে এক এক করে সব কিছু নামাতে থাকে গাড়ি থেকে। সেগুলো ভেতরে রাখে আর ওই 30টা বোতল আলাদা করে রাখে। দেখলে তো, ওরাই আলাদা করে রেখে কাজটা সহজ করে দিল। আপনি কি করতে চাইছেন আমি ঠিক বুঝলাম না। কথাটা শেষ করতে ওখানে পুলিশ চলে আসে। স্যার আমাদের ডেকেছেন? এই বোতলগুলো ভাঙুন। স্যার এটা কি করছেন? এগুলো ভাঙলে তো সবগুলো ব্লাস্ট হয়ে যাবে। সেগুলো আমি দেখে নেব, তোমরা এগুলো ভাঙো এখনই। ওরা এক এক করে ভাঙতে থাকে। প্রতিটা বোতল থেকে নেশাদ্রব্য পাওয়া যাচ্ছে। এতে ওই দোকান থেকে লোকজন পালাতে যাবে, তখনই পুলিশ ওদের ধরে ফেলে। এদের আপনারা থানা নিয়ে যান, আমরা এগুলো অবশ্যই নিয়ে যাচ্ছি। ওরা ওদের মতো করে নিয়ে আসে। ওদের তো থানায় ইচ্ছে মতো মারতে থাকে, যেন ওরা সবটা স্বীকার করে। কিছুক্ষণ পরে স্যার সবকিছু কোষাগারে জমা করে দিয়েছি। এবার একটা ফাইল তৈরি করে হেডকোয়ার্টারে পাঠিয়ে দাও। একটা কথা বলবো কি স্যার? তুমি ওই টাকা নিয়ে তো জিজ্ঞেস করবে, তাই না? জি স্যার। দেখো, যে কাজটা আমার করা দরকার সেটা তো আমি করেছি। মাঝখান থেকে কিছু টাকা রোজগার হলো, এই আর কি। তবে চিন্তা করো না, সেখান থেকে তোমাদেরও দেবো। সত্যি বলছেন স্যার? তোমরা 10 জন ছিলে, সেজন্য তোমাদের 10 জনকে 20 লাখ দিলাম। সত্যি স্যার, এটা আপনার দয়া। আপনি টাকা খেয়ে নিজের কাজটা ঠিকভাবে করে থাকেন। একদম ঠিক ধরেছ।
ওইদিকে যারা মাল ধরেছে সে একজন রাজনীতিক নেতা। সে এসেছে থানায়। আমার লোকদের ধরার সাহস পেলি কোথা থেকে? সরি স্যার, আমাদের জানা ছিল না ওরা যে আপনার লোক। ওদের এখনই ছেড়ে দে। তা এখন সম্ভব না স্যার। কেন সম্ভব না? ওদের অন্য আবগারি অফিসার ধরেছে। ওরা যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত ছাড়তে পারবো না। যদি ছেড়ে দেই তাহলে আমার চাকরি চলে যাবে। আমার মাল কোথায়? সেটাও ওদের কাছে। ওদের অফিসের ঠিকানা দে, আমি যাচ্ছি ওদের অফিসে। ঠিকানা নিয়ে ওদের অফিসে চলে আসে, তারপর বাকি কাজ করতে থাকে। তখন আকাশ বাইরে ছিল। অফিসারের কল দিয়ে আসতে বললে তখন আসে অফিসে। কল কেন করছো? আফজাল সাহেব আপনার সাথে কথা বলতে চাই। উনি এই শহরের সরকারি দলের নেতা। নেতা হলো সরকারি আর সব কাজ করে বেসরকারির মতো, তাই তো? ওই কথা বন্ধ কর আর আমার লোকদের ছেড়ে দিতে বল, সাথে আমার মাল ছেড়ে দে। যদি না ছেড়ে দেওয়ার জন্য বলি তাহলে কি করবে? ঠিক করব, সেটা তুই বুঝতে পারবি। একটা কলে তোর চাকরি যাবে। সেটা সম্ভব হবে না। কেন হবে না? আমাকে কেন বদলি করা হয়েছে যদি এই প্রশ্ন কেউ আমাকে করে, আমি তোর নাম নেব। তুই আমাকে তুই করে বলছিস? বলছি, তোর মতো নেতা তো বেঁচে থাকারই কোনো অধিকার নেই। তোর সাহস দেখি অনেক বেশি। সেটা তো বরাবরই বেশি, এ আর নতুন কি বল? ঠিক আছে, আমিও দেখে নিব তোকে। নেতা চলে যায়। তখনই আকাশের ইরার কথা মনে পড়ে, কেননা এরা তো বাসায় একাই থাকে, তার উপর সরকারি কোয়ার্টার। যদি ঠিকানা নিয়ে কোনোভাবে এরার উপরে কেউ আক্রমণ করে তাহলে কি করবো এরা তো পাচ্ছি না। একটা কাজ করি, সরকারি কোয়ার্টার ছেড়ে অন্য কোনো জায়গায় উঠে পড়ি। যে ভাবা সেই কাজ। ওই দিনই বাসা চেঞ্জ করে নেয়। উফ, এতবার বাসা চেঞ্জ করা লাগে? এতদিন আমি একা থাকতাম, সেজন্য আমার কোনো ভয় ছিল না, কিন্তু এখন অনেক ভয় তোমাকে নিয়ে। বুঝতেছো আমি কি বলতেছি? তাই বলে বাসা চেঞ্জ করলে কি সমাধান হয়ে যাবে? যাবে। কেননা বাসা চেঞ্জ করলে ঠিকানা কেউ জানবে না, সেজন্য তোমার উপরে কেউ আক্রমণ করতে পারবে না। কিন্তু সরকারি কোয়ার্টার তো বেশি সে। কিন্তু ওখানে তোমার নিরাপত্তা হবে না। তাছাড়া যাই হোক, আমাকে ছাড়া বাইরে কোথাও যাবে না। আচ্ছা ঠিক আছে, যাব না। ওই দিন নেতা ওর লোকদের নিয়ে বসে আছে। কিছুক্ষণ পরে, বস কিছু তো বলেন। ওই শালাকে তো মরতেই হবে। কখন মারবো? কয়েকটা দিন পরে মেরে ফেলবো, যেন কেউ বুঝতে না পারে কে ওকে মেরেছে। সত্যি নেতা, কত বুদ্ধি আপনার মাথায়। বুদ্ধি আছে বলেই তো আজ আমি এখানে। পরের দিন আবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন কিছু ছেলে এসে আকাশের সামনে দাঁড়ায়। তোমাদের তো চিনলাম না। আমাদের চিনে আপনার কাজ কি? তাহলে রাস্তা আটকে কেন দাঁড়িয়ে আছো? ওই দিক যেতে হলে আপনাকে গাড়ির কাগজপত্র দেখাতে হবে। তোমরা কি সরকারি লোক যে তোমাদের সবকিছু দেখাতে হবে? না দেখালে এখানেই মারা শুরু করব আপনাকে। আকাশ ওদের কাগজ দেখায়, ওরা এরপর যেতে দেয়। কিছুক্ষণ পরে একটা রাস্তা দিয়ে যাচ্ছে। ওখানে দূরে একটা দোকান থেকে কিছু ছেলে কিছু একটা কিনছিল, সেজন্য ওই দিকে যায়। তবে ওই ছেলেগুলো কোনো প্রতিক্রিয়া নেই। এই তোমরা কি করছো? আমরা কি করছি না করছি তা জেনে আপনার কি কাজ? তোমরা এই দোকান থেকে গাঞ্জা আর মদ কিনতেছো? তাতে আপনার কি? যে কাজে এসেছেন সে কাজ করে জানতো। আকাশ বুঝতে পারল এদের সাথে এখন কথা বলে কোনো কাজ নেই, সেজন্য চলে আসে ওখান থেকে। পরের দিন অফিসার আর পুলিশ নিয়ে চলে আসে ওখানে। কি ব্যাপার স্যার, আপনারা এখনো এখানে কেন? তোর দোকানে গাঞ্জা আর মদ বিক্রি করিস? কোন শালা আপনাদের এত বড় ভুয়া নিউজ দিয়েছে? উনি নিজের চোখে দেখেছে। সামনে থেকে অফিসার সরে যায়, এতে লোকটা আকাশকে দেখে চিনতে পারে। ততক্ষণে ওই ছেলেটাও আসে ওখানে। আপনি রাত্রের ওই লোকটা না? কি ভেবেছেন পুলিশ নিয়ে এসে আমাদের ধমকাবেন আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব? তা কিন্তু হবে না, বুঝতে পেরেছেন? দাঁড়িয়ে না থেকে দোকান তল্লাশি করো। আমরা করতে দিব না। যে বাধা দিবে তাকে গুলি করবে, বাকিটা আমি বুঝে নেব। এবার ছেলেটা ঘাবড়ে গেল। দোকানদারও চুপ করে আছে, কোনো কিছু বলছে না। তল্লাশি করে অনেক মদের বোতল আর গাঁজা পাওয়া যায়। দোকানদার আর এই ছেলেকে নিয়ে চলো। ছেলের থেকে বাকিদের নাম জানা যাবে আর দোকানদারের থেকে সাপ্লায়ারের নাম। ঠিক আছে স্যার। ওদের থানায় নিয়ে আসে, সাথে দোকানের সব মাল বের করে। দোকান সিল করে দেওয়া হয়, কেননা এই দোকানটা কলেজের পাশে ছিল।
লোকটা কলেজের ছেলেকে টার্গেট করে, তাদের ভবিষ্যৎ নষ্ট করছে, যা আপনারা বুঝতে পেরেছেন। ওদের নিয়ে আসার পরে অনেক ছেলের নাম জানতে পারা যায়, কিন্তু যখন দোকানদারকে জিজ্ঞেস করে, স্যার আমার কোনো দোষ নেই, আমাকে তো নেতা কমিশন দেয় এগুলো বিক্রি করার জন্য। বুঝতে পেরেছি, সব তাহলে তোর নেতার কাজ। হ্যাঁ, উনি যা বলে তাই তো হয়। একটা কাজ কর, এখানে সাইন কর। কিসের কাগজ এটা? পরে দেখ, তাহলে বুঝতে পারবি কিসের কাগজ এটা। লোকটা পড়ে দেখে, মোটামুটি অনেকটাই বুঝতে পারে। সবটা বোঝা হলে, আমি এখানে সাইন করে দিলে নেতা তো আমাকে মেরে ফেলবে। যদি তুই সাইন না করিস তাহলে তো তোকেই আমরা কোর্টে চালান করে দেব। সত্যি বলছেন তো? আমাকে ছেড়ে দেবেন? ছেড়ে দেব। লোকটা সাইন করে দেয়। সাইন করা হয়ে গেলে সবটা কাগজ গুছিয়ে নেয়, কেননা নেতাকে ধরতে হলে আরও কিছু সাক্ষী তো লাগবে। ওইদিকে কাশিম ইরার খোঁজে শহরে চলে আসে। এসে প্রথমে নেতার সাথে হাত মেলায়, কেননা নেতার বন্ধু হয় চেয়ারম্যান, মানে কাশিমের বাবা। তুমি একটা মেয়ের জন্য এত কিছু করতেছো কেন? ওই মেয়ের পিছনে আমি অনেক সময় নষ্ট করেছি, সেই জন্য আর করতে চাই না। ঠিক আছে, আমি ওই মেয়েকে খুঁজে বের করে দিব, তবে এখন আমার কিছু কাজ আছে। ঠিক আছে আঙ্কেল। একটা ছেলেকে মারতে হবে। এই আর নতুন কি কাজ? আপনার কিছু লোক দিন আর ঠিকানা দিন, আমি নিজে ওকে মেরে আসবো। কি বলো? তাহলে তো আমার জন্য ভালোই হয়। তাহলে কবে কি করতে হবে বলেন, আমি করে নিচ্ছি। ঠিক আছে, কাল তাহলে যাও। পরের দিন কাশিম কিছু লোক নিয়ে সরকারি অফিসে আসে। নেতার লোক আকাশকে দেখিয়ে দেয়। ওকে দেখে, তাহলে তুই এখানে? ভালোই হলো। তুই দিকে আমার পিছু ছাড়বি না। যতদিন বেঁচে আছি তোর পিছু ছেড়ে দিব কি করে বল? তাহলে তোকে পুরোপুরি এবার মেরে ফেলবো, তাহলে তো সবকিছু শেষ হয়ে যাবে। আমার সাথে এতগুলো লোক দেখার পরেও তোর কি একটুও ভয় হচ্ছে না? ভয় কেন হবে? এখন তোর যে অবস্থা করব তার জন্য তুই নিজেই তো দায়ী থাকবি। লোকজন মিলে মারতে আসে, তবে আকাশও ওদের মারে। ওদের লোকজন বেশি থাকায় আকাশ পেরে ওঠে না। ততক্ষণে পুলিশ চলে আসে আর কাশিমকে নিয়ে যায় সাথে করে। ওদের ইচ্ছে মতো শাস্তি করুন। ওদের নিয়ে যায়। আকাশও হসপিটালে আসে, চিকিৎসা করিয়ে বাসায় ফিরে আসে। এমন অবস্থা দেখে, তো তোমার এই অবস্থা হলো কিভাবে? আরে সামান্য একটু আঘাত। কি বলো? সামান্য? মাথায় ব্যান্ডেজ, আর তুমি বলছো সামান্য? আরে কিছুই হবে না, তাছাড়া আমাকে পথে ছিনতাইকারী ধরেছিল, ওদের সাথে মারামারি করার ফলে। কি দরকার ওদের সাথে মারামারি করার? যা চাইছে তা দিয়ে দিতে। আচ্ছা, এরপর থেকে আর মারামারি না করে দিয়ে দেব। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসতেছি। কিছুক্ষণ পরে নাস্তা নিয়ে আসে, এনে আকাশকে খাইয়ে দিতে থাকে। ওইদিকে নেতা থানায় এসে কাশিমকে ছাড়িয়ে নেয়। কাজটা ঠিক মতো করতে পারলে না। পুলিশ না আসলে তো সব কিছু হয়েই যেত। তবে আমি যে মেয়ের জন্য এসেছি, ওই ছেলেটার ওর স্বামী। তাহলে তো আরো সহজ হয়ে গেল। ওই মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাই, পরে আকাশকে মেরে ফেলবো। ওই জায়গায় ডেকে এনো। ওদের ঠিকানা তো জানি না, ওরা তো সরকারি কোয়ার্টার ছেড়ে দিয়েছে। তাহলে আকাশকে কিডন্যাপ করে ওর বউকে আসতে বলবো। সম্ভব না, কারণ আকাশের জন্য এখন 2 জন সিকিউরিটি দেয়া হয়েছে। তাহলে এখন উপায় কি? আপাতত আমরা কয়েকটা দিন অফ থাকি। ওদের ঠিকানা পেলেই ইরাকে আমি উঠিয়ে নিয়ে যাব, আপনি পরে আকাশকে মেরে দিবেন। এটা অবশ্য ঠিক বলেছ, বউ ছাড়া ও কোনো না কোনো ভুল তো করবেই। এভাবে ওরা কয়েকটা দিন গা ঢাকা দেওয়ার মতো করে থাকে। কিছুদিন পরে, আমি আজকে অফিসে যাচ্ছি, তোমার জন্য একটা জিনিস নিয়ে আসবো। তুমি তো মাত্র সুস্থ হলে, আর এক্ষুনি কি আনার চিন্তা করতেছো? এনেই তোমাকে জানাবো। পরের দিন একটা হার আর একটা রিং আনে। দেখতে অনেক সুন্দর ছিল। হঠাৎ এগুলো কেন? আমি যদি ভুল না করি কাশিম তোমার উপরে অ্যাটাক করবে। কি বলো? তাহলে বাসা চেঞ্জ করার বদলে তুমি আমাকে এগুলো কেন দিচ্ছ? এখানে ট্র্যাকার লাগানো আছে, চেইন আর রিং দুটোর মধ্যে আছে। যদি কোনো কারণে চেইন ছিঁড়ে যায় তাহলে রিং এর ট্র্যাকিং করে তোমার লোকেশন জানা যাবে। আমার তো এসব শুনে অনেক ভয় করছে। আমি তো আছি, চিন্তা করো না। এদিকে আকাশ নেতার একের পর এক ফ্যাক্টরি বন্ধ করে দিতে থাকে, সাথে গাড়িও। আর বসে থাকা যাবে না, এবার কিছু একটা করতে হবে। এই ভেবে আকাশকে লোক দিয়ে ফলো করিয়ে ওর
ঠিকানা খুঁজে বের করে। পরের দিন কাশিম এসে ইরাকে উঠিয়ে নিয়ে আসে নেতার বাড়িতে। ওকে এখানে কেন এনেছিস? কিছুক্ষণ পরে নিয়ে যাব। আকাশ ইরার লোকেশন যখন নড়তে দেখে তখনই সে লোকেশনে পুলিশ নিয়ে চলে যায়। বের হও এখন, বাকিটা আমি দেখে নিব। তবে নেতা বা কাশিম কেউ জানতেও পারছে না। কাশিম বের হতে যাবে তখনই সামনে তাকিয়ে দেখে আকাশ দাঁড়িয়ে আছে পুলিশ নিয়ে। এমন কিছু দেখবে ওরা তো ভাবতেও পারেনি। ওদের নিয়ে চলুন। আমরা যেখানে আছি তা তুই কিভাবে জানিস? কিভাবে জেনেছি তা তোকে না ভাবলেও চলবে। অফিসার নিয়ে যান ওদের সাথে নেতাকেও। জি স্যার, নিচ্ছি। আমি কি দোষ করেছি? ওনার স্ত্রীকে আপনার বাড়িতে আটকে রেখেছে, এরপরও বলবেন আপনি কিছুই করেননি? দেখুন অফিসার, ও আমার বাড়িতে ওকে নিয়ে এসেছে। এটা দেখার পর আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এই অপরাধে আপনাকে গ্রেপ্তার করতে আসেনি। তাহলে কেন এসেছেন? আপনি অবৈধ গাড়ি আর ফ্যাক্টরির মধ্যে মাদক বিক্রি করে গ্যাসের বোতল থেকে শুরু করে অন্য অনেক মাধ্যমে এইগুলো আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। এই যে নেতা, সব প্রমাণ এই ফাইলে আছে। নেতা ফাইল নিয়ে ছিঁড়ে ফেলে, সাথে হাসতে থাকে। এবার কি করবি? আরে বোকা, এইগুলো তো ফটোকপি ছিল। এবার নেতার মুখ কালো হয়ে গেল। ওদের থানায় নিয়ে যায়। ওদের বিরুদ্ধে সাক্ষাৎ প্রমাণের জন্য কাশিমকে 10 বছর জেল আর নেতাকে 20 বছরের জেল দেওয়া হয়। যাক, অবশেষে আমাদের সব মুসিবত দূর হলো। হ্যাঁ, এবার শুধু আমরা সুখে শান্তিতে থাকবো, আর কোনো চিন্তা নেই আমাদের। সত্যি, ভালো কাজ করলে যে অনেক লোকের শত্রু হতে হয় তার উদাহরণ তুমি নিজেই। তোমার স্বামী তো যে সে অফিসার না। সত্যি, একজন আবগারি অফিসার বলে কথা। আর এরই মধ্য দিয়ে গল্পটা শেষ হলো। আশা করছি আপনাদের গল্পটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে আমাদের পাশেই থাকতে ভুলবেন না। দেখা হচ্ছে না কোনো নতুন গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।